উমেদ ভবন প্যালেসের উপর প্রত্যুষের সোনালি রোদ ধীরে ধীরে দখল করে নিচ্ছে। প্রথমে ছুঁয়ে যায় দূরের বালিয়াড়ি, তারপর প্রাসাদের গম্বুজ, সবশেষে আর্যের রুমের ব্যালকনির রেলিং। হালকা শীতল বাতাসে ভেসে বেড়াচ্ছে মরুভূমির শুষ্ক বালির গন্ধ, সাথে দূরে ময়ূরের ডাক ভেসে আসছে, আর পেছনের জঙ্গলের দিক থেকে এক অচেনা নিস্তব্ধতা। সানা ব্যালকনিতে দাঁড়িয়ে এগুলো দেখছে। সে হাঁটতে যেতে চেয়েছিল কিন্তু আর্যে তাকে যেতে দেয়নি, সে নাকি সময় করে নিয়ে যাবে। কোমরে জড়ানো আর্যের দুই হাত তাও শক্ত করে বাঁধা। আর্যের চিবুক ঠেকিয়ে রেখেছে রমণীর কাঁধে। তার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে রমণীর অঙ্গে। তারপর আর্যে খুব আলগোছে সানার গ্রীবায় নাক ঘষে। এদিকে সানা একমনে তাকিয়ে আছে প্রাসাদের বাগানের ঠিক পেছনে, সবুজে মোড়া সেই জঙ্গলে। সানা সেদিকে তাকিয়ে আওড়ায়। রানভীর বিপরীত পাশের মানব গম্ভীর স্বরে প্রত্যুত্তর করে। এই জঙ্গলে কি আছে? আর্যে এক পলক জঙ্গলটার দিকে তাকায়। আদিবাসীরা আছে। আচ্ছা, তাহলে আমি একদিন গিয়ে ওদের হাই হ্যালো বলে আসব। আর্যে মোলায়েম হেসে বলে। ওরা মানুষ খেকো। সানা এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। কি? ওয়াক থুহো, আস্তাগফিরুল্লাহ, ইনচে মেরা দুবারা আইমিন কাবি মোলাকাত না হো। আর্যে সানাকে আরো কাছে টেনে নেয়। নিচু কণ্ঠ বলে। ভয় পেয়েছ? ভয়? সানার ডিকশনারিতে ভয়ের কোন শব্দ নেই। আমি তো আদিবাসীদের কথা চিন্তা করে যাচ্ছি না। কোথাও ওরা আমাকে দেখে জঙ্গল ছেড়ে পালিয়ে না যায়। আর্যে কিছু না বলে হঠাৎ ঝুঁকে পড়ে। সানা কিছু বুঝে ওঠার আগেই তার অধর চলে যায় আর্যের দখলে। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পরই আর্যে তাকে ছেড়ে তার ঠোঁটে স্লাইড করে আওড়ায়। আসল ভিটামিন ডি তো এখানে, আর আমি দাঁড়িয়ে আছি রোদের অপেক্ষায়। রমণী তাকে ধাক্কা মেরে সরিয়ে চলে গেল ভিতরে। আর্যের অগোচরে ঠোঁটের কোণে ফুটে ওঠে একচিলতে মুচকি হাসি। আর যে ও নিজের চুল ব্যাক ব্রাশ করে তার পিছনে চলে আসে। প্যালেসের নিচতলার ডাইনিং স্পেসটা আধা খোলা। একদিকে বিশাল খিলানওয়ালা জানালা, যেখান দিয়ে সকালবেলার আলো ঢুকে পড়ছে অবাধে। ছাদের দিকে তাকালেই চোখে পড়ে রাজস্থানী কারুকাজ। খোদাই করা কাঠের বিম, তার ফাঁকে ফাঁকে ঝুলছে ঝাড়বাতির মতো আলো, আধুনিক নকশায়। মেঝেতে পালিশ করা মার্বেল। প্রতিটা টেবিলের উপর সাদা লিলেন, তার উপর মাটি রঙের ম্যাট। বাতাসে ভেড়াচ্ছে মশলার হালকা ঘ্রাণ, ঘি, জিরে, এলাচ, তার সঙ্গে পশ্চিমা খাবারের মাখনের সুবাস। এক পাশে তৈরি হচ্ছে রাজস্থানী ঐতিহ্যবাহী খাবার। ডাল বাটি চুরমা, কের সাংরি, গরম গরম রুটি। আরেক পাশে সম্পূর্ণ কন্টিনেন্টাল সেটআপ, ব্রেড, চিজ, ফল, জুস। সেই ডাইনিং এরিয়ার একটা চেয়ারে বসে জ্যাক। ইবেলিনা দূরে দাঁড়িয়ে কখন থেকে লক্ষ্য করছে তাকে। কিন্তু কালকের ধমকের জন্য কাছে যাওয়ার সাহস হচ্ছে না। শীতকাল ভেবে এক কাপ কফি ও খাজা পেস্ট্রি নিজের হাতে বানিয়ে পা টিপে টিপে চলে যায়। এদিকে জ্যাক ল্যাপটপে রোডি ও সামিরার ব্যাপারে রিসার্চ করছে। কিন্তু অদ্ভুতভাবে, সামিরার ব্যাপারে কোন কিছুই মিলছে না। শুধু একটা জায়গায় সামিরার ব্যাপারে আছে, তাও সামান্য। আর যদি রুডি বেঁচেও যায় আর্যের হাত থেকে, তাহলে সে কোথায়? এই দুদিনে আর্যে দুবাইয়ের প্রতিটা মাফিয়া গ্যাংয়ে খোঁজ নিয়েছে কিন্তু কোন খবর মিলেনি। এমন সময় কেউ তার সামনে এসে দাঁড়ায়। ইবেলিনা কফির কাপ নামানোর আগে স্ন্যাক্সের প্লেটটা রাখে, এটা রাজস্থানের নিয়ম। জ্যাক এক পলক বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করে, তারপর আবারও নিজের কাজে মনোনিবেশ করে। এই মেয়েটা কালকে আসার পর থেকে তার পিছনে পড়ে আছে। ইবেলিনা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নীরবতা ভেঙ্গে বলে। ইউ নো মিস্টার ফরেনার, এখানকার কফি সব থেকে বেস্ট। সাথে খাজা পেস্ট্রি তো কথাই নাই। আবার তা যদি হয় আমার হাতের বানানো, তাহলে তো লা জবাব। আপনি একবার টেস্ট করে দেখুন, হাজারবার চাইবেন। ইয়ে ইবেলিনা কা পাক্কা বাত হে। और ना आप हमारा नाम बदल दीजिएगा। একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে। और आपकी पसंद की नाम রাখো দেনা। সে একমনে এটা সেটা বলেই চলছে, কিন্তু বিপরীত পাশের মানব থেকে কোন সাড়াশব্দ আসলো না। এবার জ্যাক সত্যি অনেক বেশি বিরক্ত হচ্ছে এই মেয়ের বকবকানিতে। তাই উঠে রুক্ষ স্বরে বলি ছুড়ে। ইউ স্টুপিড গার্ল। আর কিছু বলার পূর্বেই নজরে আসে সানা পিছনে দাঁড়িয়ে। সে এতক্ষণ দূরে দাঁড়িয়ে থেকে এদের স্টোরি দেখছিল। কালকে ইবেলিনাকে দেখেই সে বুঝে গেছে তার মনে যে জ্যাকের জন্য ফুল ফুটেছে। কিন্তু জ্যাক রেগে যাওয়াতে তাড়াতাড়ি এগিয়ে আসে। জ্যাক সানার দিকে তাকিয়ে নিজের রাগটাকে গিলে নিল। কেননা সানার সামনে চিৎকার করলে আর যে তাকে আস্ত রাখবে না। সানা পিছন থেকে বলে ওঠে। লিনা লিনা ইবেলিনা, গুড মর্নিং। হ্যাঁ, আই ওয়ান্ট আ চা উইথ পারাঠা। ইবেলিনা তার দিকে একগাল হেসে আওড়ায়। ম্যাম আপ কাহে তো। সানা হাত উঁচিয়ে থামিয়ে দিল তাকে। আরে কিসের ম্যাম, আফ बोलते हो तुम पहली नजर में दोस्तों बान जो के हो हमारा। आप चालो कुछ खिला दो। बुक ने मेरा पेट को
মারে ডালা, মারে ডালা। সানার রসিকতা ভরা কথায় মুহূর্তে শব্দ করে হেসে দিল ইবেলিনা। জ্যাক আর চোখে একবার তার দিকে তাকালো যেন কোনোমতেই ধরা না পড়ে। দুই রমণী হাসতে হাসতে চলে গেলে কিচেনের দিকে। কাইলিন সানার পিছনে এসেছিল। জ্যাকের সামনে চেয়ারে বসে তাদের দিকে তাকিয়ে বলে, মেয়েটা খুবই ফানি আর কিউট, এম আই রাইট জ্যাক? জ্যাক হঠাৎ চোখ তুলে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওঠে চলে যায়। কাইলিন বুঝল না জ্যাকের কাণ্ড। সে টেবিলে থাকা কফির কাপটা নিয়ে চুমুক দিবে ঠিক এমন সময় কোথা থেকে জ্যাক এসে ঠাস করে তার হাত থেকে কফিটা নিয়ে এক ঢোকে সম্পূর্ণ কফি সাবার করে টেবিলে শব্দ করে কাপ রেখে চলে যায়। কাইলিন হা করে তার দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলে, জ্যাক আবার কফি খায় কবে থেকে? সে বেশি না ঘেটে সে সামনে থাকা খাজা পেস্ট্রির দিকে হাত বাড়ায়। সেটাও নেওয়ার আগে জ্যাক আবারও দৌড়ে এসে এটাও নিয়ে চলে যায়। এবার কাইলিন সত্যি সত্যি বিস্মিত। কি থেকে কি হয়ে গেল তার বুঝে আসল না। সে ফিসফিস করে বলে, জ্যাক আবার পেস্ট্রি খাওয়া শুরু করলো কবে থেকে? ওর তো মিষ্টি জিনিস একদম পছন্দ না। আই থিঙ্ক আম ড্রিমিং। এই বলে সে আবারও সানার পিছনে চলে যায়। রাজস্থানের আকাশ সেদিন ছিল অদ্ভুতভাবে নীল গাঢ়। উমেদ ভবন প্যালেসের সুবিশাল প্রাঙ্গণ তখন ধীরে ধীরে জেগে উঠছে প্রথম দিনের শুটিংয়ের উত্তেজনায়। দূরে ময়ূরের ডাক, কাছেই ক্যামেরার ট্রাইপড বসানোর শব্দ, লাইটম্যানদের হাঁকডাক, ডিরেক্টরের নির্দেশ সব মিলিয়ে জায়গাটা মুহূর্তে ব্যস্ত হয়ে ওঠে। প্রাসাদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে একের পর এক কালো ভ্যান, টেকনিক্যাল ভেহিকল, জেনারেটর ট্রাক। কোথাও কস্টিউম টিম রঙিন কাপড় ঝুলিয়ে মিলিয়ে নিচ্ছে, কোথাও মেকআপ আর্টিস্টরা আয়নার সামনে শেষ মুহূর্তের টাচ আপ দিচ্ছে। চারদিকে একটা চাপা উত্তেজনা, কারণ আজ আর্যের প্রথম দিনের শুটিং। আর্যে তখন শুটিং সেটের মাঝখানে দাঁড়িয়ে, গায়ে জড়ানো ঐতিহাসিক পোশাক, হাতে তলোয়ার। ডিরেক্টরের অ্যাকশন শব্দে তার চোখ বদলে যায়, কণ্ঠের টোন বদলে যায়। প্রতিটা ডায়ালগ সে এমনভাবে উচ্চারণ করছে যেন শব্দগুলো তার বুক ফুঁড়ে বেরিয়ে আসছে। সেটের একটু দূরে ছায়াঘেরা এক জায়গায় বসে আছে সানা। তার দৃষ্টি হাতে থাকা ট্যাবে, যেখানে শুটের পরবর্তী ড্রেস সিলেক্ট করা শেষ হয়েছে। মনে মনে শখানেক গালি দিচ্ছে এসপিকে। এই ছেলেকে সে আসার সময় ডেকেছে, কিন্তু এসপি ঘুমে বিভোর। সারারাত নাকি সানিতার সাথে কথা বলেছে, এখন নাকি সারাদিন ঘুমাবে। অদূরে বসে থাকা সারহাদ বারবার চোখ তুলে তার দিকে তাকাচ্ছে। একটু পর এজাজকে ডেকে 2 কাপ কফি নিয়ে আসে। ওইদিকে আরজে শুটে পুরো ব্যস্ত। সারহাদ উঠে নিঃশব্দে চলে আসে। হাতে কফির কাপ, রাজস্থানের স্পেশাল ব্রু, হালকা দারুচিনি আর জাফরানের সুবাস মেশানো। রমণীর পাশের চেয়ারে বসে নিচু কণ্ঠ বলে, গুড মর্নিং সিমরান। সানা চোখ তুলে তার দিকে তাকায়। মুখে হাসি টেনে বলে, গুড মর্নিং স্যার। সারহাদ কফির কাপটা এগিয়ে দিল তার দিকে। এখানকার স্পেশাল কফি। সানা এক মুহূর্ত থেমে মনে মনে ভাবে, এখন না নিলে খারাপ দেখাবে বিষয়টা। আর 1 কাপ কফি তো। তাই হালকা হেসে হাত বাড়িয়ে নেয়। থ্যাংক ইউ স্যার। বাই দা ওয়ে, রাজস্থান সম্পর্কে কি জান? সানা কিক্ষণ ভেবে প্রত্যুত্তর করে, যেই স্থানে রাজারা জন্মায় তাকে রাজস্থান বলে। সারহাদ অবাক চোখে অবলোকন করে তাকে। পর মুহূর্তে মুখে হালকা হাসি টেনে টন্ট মেরে বলে, আমি তো জানতাম তোমার ইংলিশে একটু ডিস্টার্ব আছে, এখন তো দেখছি জিকে জেনারেল নলেজতেও ডিস্টার্ব আছে। মুহূর্তে রমণীর হাসি উধাও। সে অন্যদিকে মুখ ফিরিয়ে ফিসফিস করে বলে, উনি কি হালকার ওপর ঝাপসা মেরে আমাকে অপমান করলেন নাকি? কিন্তু জিকে মানে কি? তার ভাবনা ছিঁড়ে কানে আসে সারহাদের কণ্ঠস্বর, সিমরান। সানা মাথা ঘুরিয়ে তাকায়। জি। সারহাদ এক মুহূর্তের জন্য সানার হরিণ টানা চোখে খই হারিয়ে ডুবে যায়। সানার এই জি বলাটা ঠিক ছোটবেলার ডাকের মতো। সেই সময়ে সারহাদ যখনই তাকে সানাম বলে ডাকত, সে সাথে সাথে বলতো জি, সাথে ঠিক এভাবেই চোখ বড় বড় করে তাকাত। সানা তার মুখের সামনে হাত নাড়িয়ে বলে, স্যার। মুহূর্তে সারহাদের মতিভ্রম ছুটে যায়। সে একটা ফাঁকা ঢুক গিলে অন্য দিকে তাকিয়ে বলে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। সানা ওহ বলে কফিতে চুমুক দিতে যায়। হঠাৎ দূর থেকে শুটিং সেটের মাঝখানেই আর্যের চোখ সেটা দেখে ফেলে। প্রথমে তার ভ্রু কুঁচকে যায়। তারপর চোখের পাতা শক্ত হয়ে আসে। পরমুহূর্তে তার চোয়াল শক্ত হয়ে ওঠে। মস্তিষ্কে ধপ করে জ্বলে উঠে প্রতিহিংসার আতারা চিহ্নগুণ। নিজের দন্ত পাটটি চেপে হাতমুষ্টি বদ্ধ করে কোন দিকে না তাকিয়ে সোজা ক্যামেরার সামনে থেকে বেরিয়ে আসে। লাইট, ক্যামেরা, লোকজন কিছুর তোয়াক্কা না করে সে লম্বা পা ফেলে এগিয়ে যায় সানার দিকে। সানা তখন কফির কাপটা ঠোঁটের কাছে তুলেছে মাত্র। আরজে এক ঝটকায় তার হাত ধরে নেয়। কফির কাপটা তার হাত থেকে কেড়ে নিয়ে নিচে ছুঁড়ে ফেলে।
গরম কফি ছিটকে পড়ে বালির ওপর, ধোঁয়া ওঠে, কাপটা গড়িয়ে থেমে যায়। সানার চোখ বড় হয়ে যায়। রানভীর কিন্তু তার কথার তোয়াক্কা না করে আর যে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে রক্তচক্ষু নিয়ে তাকায় সারহাদের দিকে। হিসহিসিয়ে বলে, তোকে যেন আর একবারও আমার বউয়ের আশেপাশে না দেখি। না কথা, না কফি, না নিঃশ্বাস। তারপর পুরো সেট কাঁপিয়ে গর্জে ওঠে, মাইন্ড ইট, ফাকিং বিস্ট। আর যে আর এক মুহূর্ত দাঁড়ায় না, একটানে সানাকে কোলে তুলে নেয়। একদম সবার সামনে দিয়ে। ক্যামেরাম্যান, লাইটম্যান, প্রোডাকশন বয়, ট্যুরিস্ট সবাই স্তব্ধ। কেউ কিছু বলার সাহস পায় না। আর যে হেঁটে চলে যায় প্রাসাদের ভেতরের দিকে, সানাকে বুকে চেপে ধরে। পেছনে পড়ে থাকে নীরবতা। আর সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে সারহাদ। তার হাতে এখনো কফির আরেকটা কাপ। সে রাগে এত জোরে সেটা চেপে ধরে যে মুহূর্তে প্লাস্টিকের কাপ ফেটে যায়। গরম কফি গড়িয়ে পড়ে তার আঙুলের ফাঁক দিয়ে, হাত লাল হয়ে ওঠে। কিন্তু সে নড়েও না। এই ব্যথার পাশে তার বুকের ভেতরের আগুন কিছুই না। দূর থেকে রিয়ানা সবটাই দেখে আলগোছে ভেজা চোখ মুছে অন্যদিকে চলে যায়। উমেদ ভবন প্যালেসে ধীরে ধীরে সন্ধ্যা নামে সূর্য অস্ত যাচ্ছিল বালুকামো আকাশের কোলে। সেটে এখনো আর্যের শুট চলছে। ধীরে ধীরে রিয়ানা এসে সারহাদের পাশের চেয়ারখানা দখল করে বসে। হাতে এক কাপ ধোয়া ওঠা কফি। এগিয়ে দিল সারহাদের দিকে। মিস্টার চৌধুরী। সারহাদ এক পলক রিয়ানার দিকে তাকিয়ে হাসিমুখে কফির কাপ নিয়ে ধন্যবাদ জানিয়ে আবারও সামনে তাকায়। তারপর চলতে থাকে নীরবতা। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে রিয়ানা আওড়ায়, আপনি বলেছিলেন, আপনি সবার চোখ পড়তে পারেন। তাহলে কোনোদিনও ওর চোখে নিজেকে দেখেছেন? সারহাদ সামনে তাকিয়ে প্রত্যুত্তর করে, আমি এটাও বলেছিলাম, যেই চোখে আমি ডুবেছি সেই চোখ পড়তে ব্যর্থ আমি। রিয়ানার ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। কোনোদিনও আমার চোখ পড়ে দেখেছেন? এই বাক্যের জবাবে সারহাদ শুধু নীরবতা পালন করে গেল। রিয়ানা ফের বলে, আর একবারও কি ভালোবাসা সম্ভব না? এবার প্রত্যুত্তর করে সারহাদ, সম্ভব, কিন্তু দ্বিতীয়বার হারানোর আর কিছুই অবশিষ্ট নেই আমার। একবার বেশে দেখুন, আমি হারাতে দেব না আপনাকে। আবারও নীরবতা নামে। সারহাদ কিছুক্ষণ থেমে শান্ত স্বরে আওড়াল, তাহলে যে আমাকে 12 বছর পিছনে যেতে হবে, যেখানে আমার হৃদয় এখনো কারো নামে দগ্ধ হয়নি। রিয়ানার চোখ ভিজে ওঠে। কাপা কাপা স্বরে বলে, 12 বছর পিছনে যাওয়া সম্ভব না, কিন্তু আমি যদি আরো 12 বছর অপেক্ষা করি তবুও কি দেরি হয়ে যাবে? তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে সারহাদের ঠোঁটে। মানুষ দ্বিতীয়বার কেন হাজারবার ভালোবাসতে পারে, কিন্তু মায়াতে পড়ে একবার, মিস জাওয়ান। বাঁধভাঙ্গা অশ্রু টলটল করছে রমণীর চোখে। কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আসছে। একটা শুকনো ঢোক গিলে সেগুলাকে আটকে বহু কষ্টে আওড়ায়। তাহলে ওকে কেড়ে নিচ্ছেন না কেন? সারহাদ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, অতীতের কিছু হিসাব রতারা চিহ্নতের ছিল। এখন তার মূল্য সানাম হয়ে দাঁড়িয়েছে। আর আমি মূল্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি। না হলে যে আবারও চৌধুরীদের রক্তকে অপমান করা হবে। আবারও তাদের ভীতু বলা হবে। এই বলে সারহাদ চলে গেলেও রিয়ানার ঠায় বসে। চোখ যায় টেবিলের উপর রাখা কফির কাপটার দিকে, যেটা সারহাদ একবারের জন্য চুমুক দেয়নি। এবার অশ্রুগুলো কোন বাঁধি মানল না। গাল বেয়ে গড়িয়ে পড়ল। সে দৌড়ে চলে গেল ভিতরে তাড়াহুড়ো করে। আয়ান মাত্র তার কাছে এসেছিল। তার হঠাৎ এমন দৌড়ের মানে সে বুঝতে পারেনি। ম্যাডাম, কোথায় যাচ্ছেন? রিয়ানা ম্যাডাম। রিয়ানার তার কথায় কোন ধ্যান নাই, সে এক দৌড়ে চলে যায় সিঁড়ি বেয়ে ছাদে। কৃত্রিম আলোয় পুরো ছাদ ঝলমল করলেও এই আলো পৌঁছাতে পারছে না তার ভিতরে। সেখানে শুধু আমাবস্যার হাতছানি। হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। ভিতরের সকল বাঁধ একসাথে ভেঙে পড়ে গাল বেয়ে গড়িয়ে পড়ছে অজস্র অশ্রুজল। চিৎকার করে উঠে সে, আমি তো একাকিত্ব নিয়ে ভালোই ছিলাম। তাহলে কেন আসলেন আমার জীবনে? আমি তো কারো থেকে ভালোবাসা আশা করিনি, না কখনো পেয়েছি। নিজেকে সবসময় শক্ত খোলসে আবদ্ধ রেখে বুঝিয়েছি, যে নিজের মা বাবার ভালোবাসা পেতে ব্যর্থ, সে পৃথিবীর কারো ভালোবাসা ডিজার্ভ করে না। মমো ড্যাড সবসময় বলতো, আমি অনাকাঙ্ক্ষিত, তাই ভালোবাসা আমার জন্য না। তাহলে সেখানে আমাকে এতটা ভেঙে দিলেন কেন? ধীরে ধীরে সে ওঠে এগিয়ে গেল রেলিংয়ের দিকে। এই মুহূর্তে সে কি করছে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ যেন তার মস্তিষ্কে সব ফাঁকা ফাঁকা লাগছে। ধীরে ধীরে ওঠে দাঁড়ালো রেলিং এর ওপর। এক পা বাড়িয়ে দিল নিচের দিকে। মুখে আওড়াচ্ছে, মমো ঠিক বলেছে, ভালোবাসা আমার জন্য না। অনাকাঙ্ক্ষিতরা কারো ভালোবাসা পায় না। এদিকে সানা রুমের ভিতর কখন থেকে পায়চারি করেই চলছে। ওই সময় আর যে সানাকে কোলে করে নিয়ে এসে রুমে আটকে রেখে দিয়ে গেছে। দরজার বাইরে 4 জন গার্ড,
কালো স্যুট, কানে কমিউনিকেশন ডিভাইস, চোখে কঠোর সতর্ক নিঃশব্দে পাহারা দিচ্ছে। নিচ তলায় কাইলিন সহ বাকি বডিগার্ডরা, যাতে নিচ থেকে কেউ উপরে যেতে না পারে। কক্ষে রমণী হাঁটছে আর বিড়বিড় করছে। কত বড় সাহস, সানাকে বন্দি করে রাখে। আজকে আসুক একবার, এমন মজা দেখাবো না। আর ওই বিটকেলের বাচ্চাটা কোথায় মরেছে কে জানে, একবার বের হই আগে এটার কানের নিচে বাজাব। তারপর ওটার। প্রায় সন্ধ্যা হতে চলছে, মাঝখানে ইবেলিনা 2-3 বার এসেছে সানাকে খাবার দিতে আর্যের নির্দেশ অনুযায়ী। সানা ইবেলিনার সাথে অনেকক্ষণ গল্প করেছিল উমেদ ভবনের ইতিহাস, রাজপরিবারের গোপন করিডোর, ভূগর্ভস্থ পথ, যুদ্ধের সময় ব্যবহৃত গোপন সিঁড়ি, এমনকি সেই জঙ্গলের কথা নিয়েও। সানা সবটা মনোযোগ দিয়ে শুনেছে। এত মনোযোগ যদি সে নিজের ক্লাসে দিত তাহলে আজ হয়তো তার অঙ্ক, ইংরেজি ঠিক হয়ে যেত। বিপরীতে সানা তাকে শুনিয়েছে জ্যাকের কাহিনী। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে বেশ। ইবেলিনা চলে যাওয়ার কিছুক্ষণ পর প্রাসাদের দোতলার করিডোরে নেমে আসে এক অদ্ভুত ঠান্ডা। দূরের বাতিগুলো একে একে ম্লান হয়ে যায়, যেন আলো নিজেই সরে যাচ্ছে। একটা লম্বা ছায়া এগিয়ে আসে। সে সামনে দিয়ে নয়, পেছনে দিয়ে। প্রাসাদের গোপন পথ ধরে। গায়ে জড়ানো লম্বা ওভারকোট, নিঃশব্দ পা, আর সবচেয়ে ভয়ঙ্কর নীল চোখ, মাস্টার। তার দৃষ্টি সামনে দাঁড়িয়ে থাকা আর্যের গার্ডদের ওপর পড়ে। চারজনই সতর্ক, তারা তার দিকে চোখ তুলে তাকিয়ে কিছু বলার পূর্বেই থেমে যায়। মাস্টারের মুখ থেকে কোন শব্দ নিঃসৃত হয়নি, সে শুধু তাকায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তার চোখে যেন অদ্ভুত এক তরঙ্গ খেলে যায়, হাত নাড়িয়ে কিছু বুঝায়। গার্ডদের চোখের পাতা ভারী হয়ে আসে। তাদের দৃষ্টি ঝাপসা, শরীর জমে যায়। মুহূর্তে তারা হয়ে যায় হিপনোসিস। চারজনই দাঁড়িয়ে থাকে স্ট্যাচু হয়ে। মাস্টার ধীরে ধীরে হাঁটে। তার হাতে ঝলমলে ধারালো খঞ্জর। আলোয় তার ধাতব ধার চকচক করে ওঠে। পা থামায় সানার রুমের দরজার সামনে। দরজার পাশে ডিজিটাল প্যানেল, পাসওয়ার্ড লক। মাস্টার খঞ্জরটা নামিয়ে প্যানেলের ওপর হাত রাখে। তার ঠোঁটের কোণে এক ফোঁটা বাঁকা হাসি। কানে থাকা ডিভাইসে যান্ত্রিক বয়েজে ফিসফিস করে বলে, আকা। অন্য পাশ থেকে আসে সতর্ক বাণী। রুডি আরেকবার ভেবে দেখো, ওইদিকে হাত বাড়ালে আর যে পাতাল থেকেও তোমাকে খুঁজে বের করবে। সেজন্য বলছি, আগে সোফিয়াকে দেখো। ও পাকিস্তান থেকে ফিরে এসে সবাইকে মেরে ফেলবে, এমনকি নিজের ছেলেকেও। তার কথা কেটে মাস্টার শক্ত কণ্ঠে শুধালো। সবার আগে মীরা, তারপর সবকিছু। রুডি, টাই টু, জাস্ট, হ্যাক দ্য পাসওয়ার্ড। আমার অনুভূতি থাকবে, অস্তিত্ব থাকবে না। ভালোবাসা থাকবে, কিন্তু ছোঁয়া থাকবে না। গল্পটা আমার থাকবে, কিন্তু আমি থাকব না। এই বলে রিয়ানা আরেক পা বাড়ানোর আগেই হঠাৎ কেউ পিছন থেকে হেঁচকা টানে নিচে নিয়ে আসে তাকে। কানে আসে রুক্ষ পুরুষালী স্বর। মিস জাওয়ান, আপনি কি করতে যাচ্ছিলেন? মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি আপনার? সারহাদ হলো রুমেই ছিল রিয়ানাকে দৌড়ে উপরে যেতে দেখে নিজেও পিছন পিছন এসেছে। কিন্তু কল্পনাতেও আসেনি এই মেয়ে যে এমন কিছু করবে। এই রকম ম্যাচিউর একজন মেয়ে কিভাবে এতটা ছেলেমানুষি করতে পারে। কিন্তু সামনের মানবী যেন নিজের খই হারিয়ে বসেছে। সে দিকবিদিক ভুলে সারহাদের বুকে একের পর এক আঘাত হানে। সাথে ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলতে থাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন, আমি কারো ভালোবাসা পাবার যোগ্য না, মম ইজ রাইট। লিভ মি। রিয়ানার পাগলামি আর সহ্য হলো না সারহাদের। তাই 2 হাতের বাহু ধরে ঝাঁকুনি দিয়ে চিৎকার করে বলে, রিয়ানা, আর ইউ ক্রেজি? বিপরীত পাশের রমণী সারহাদকে ধাক্কা মেরে সরিয়ে দিল। তার থেকে দ্বিগুণ তেজ নিয়ে গর্জে ওঠে, ইয়েস আম ক্রেজি, এই পৃথিবীর স্বার্থপর মানুষগুলো আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। মিস রিয়ানা কাম ডাউন। হঠাৎ পাগলের মতো হেসে উঠল রিয়ানা। একটু থেমে আওড়ায়। আপনি জানেন, ছোটবেলায় যখন অন্যদের মা নিজের সন্তানকে আদর করে কাছে ডাকত, তখন আমার মম আমাকে সাফ সাফ বলে দিয়েছে, আমি তাদের অনাকাঙ্ক্ষিত সন্তান। তার জন্য আমাকে রেখে এসেছে হোস্টেল নামক এক ভয়ঙ্কর জায়গায়। ছুটিতে যখন সবার বাবা মা এসে বাচ্চাদের নিয়ে যেত আমি দূর থেকে শুধু তাকিয়ে থাকতাম কিন্তু আমার জন্য কেউ আসতো না। দিনের পর দিন, মাসের পর মাস আমি দরজায় তাকিয়ে থাকতাম কিন্তু কেউ আসতো না। সবাই মমের ভয়ে আমার সাথে কথা বলতো না। বন্ধু মানেই দুর্বলতা, এই জন্য মম আমাকে কোনোদিনও বন্ধু বানাতে দেয়নি। হোস্টেলের ফাঁকা রুমে আমাকে একা থাকতে হতো। ভাইও আসতো না, কিভাবে আসবে ও তো নিজেই ঠিক ছিল না। আপনাকে দেখে প্রথম মনে হয়েছিল অবশেষে আমার জীবনে কেউ এসেছে। কিন্তু আপনি আমাকে আবারও ভুল প্রমাণ করে দিলেন। আর মমের কথা সত্যি প্রমাণ করে দিয়েছেন। আর দাঁড়িয়ে থাকতে পারছে না বিয়ানা।
কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। তার আহাজারি কি বিপরীত পাশের পাথর মানবকে ছুতে পারছে? না, সে নিশ্চুপ। ধীর কদমে এক হাত দূরত্ব বজায় রেখে বসে পড়ে রিয়ানার পাশে। কিতক্ষণ কাটল এভাবে নীরবতার মধ্যে। তারপর শান্ত স্বরে বলে, পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতি কি জানেন, মিস রিয়ানা? রিয়ানার কান্না একটু থেমেছে। সে ছলছল নয়নে তাকালো। বুঝতে পারল না কি বলতে চাইছে সারহাদ। সারহাদ সামনে তাকিয়ে আবারও বলে, একতরফা ভালোবাসা, যেটা আমি গত 12 বছরে বুঝতে পেরেছি। যেখানে কোনো আশা নেই, কোন চাওয়া নেই, কোন পাওয়ার আকাঙ্ক্ষা নেই। অথচ সামনের মানুষটা জানতেই পারল না, তার জন্য কারো রাতে ঘুম হয় না, কারো স্বপ্নের সবটা জুড়ে সে আছে। তার এক চিলতে হাসির কারণে কারো শক্ত খোলসের ভিতর থাকা হৃদয়টা কেঁপে ওঠে। হতে পারে বাস্তবে সে অন্য কারো রাজ্যের রানী, কিন্তু কল্পনায় সে শুধু আমার কল্পরানী, মেরি সানাম। থেমে গেল তার কণ্ঠস্বর, নিজের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিছু পল এভাবে কাটার পর ফের বলে, একতরফা ভালোবাসা, যেখানে আপনি তাকে নিজের মতো করে চাইতে পারবেন, তাকে নিজের মতো করে সাজাতে পারবেন। কোন অভিযোগ থাকবে না, আর না কোন অভিমান, আর না সে থাকবে, যার জন্য এত পাগলামি। শুধু থাকবে আপনার অনুভূতি আর ভালোবাসা। সবার জন্য জানি না, তবে এই কদিনে আমি বুঝে গেছি, আমার জন্য এটাই পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি, ওয়ান সাইডেড লাভ। তার জন্য কবে এতটা পাগল হলেন? সে তো আপনাকে বলেই গেছে। কিছু মানুষ প্রথম দেখাতেই হৃদয় গেঁথে যায়। আবারও রিয়ানার চোখ ভরে উঠল। হেঁচকি তুলে ঠুকরে উঠল সে। সারহাদ কিছুই বলল না, কাঁদতে দিল তাকে। কাঁদলে কষ্ট কমে যায়, কিন্তু সারহাদ তো কাঁদতে পারে না। কারণ সে পুরুষ, আর পুরুষকে কান্না মানায় না। যদি সে কাঁদতে পারত তাহলে এক সমুদ্র অশ্রু তার হতো। তাহলে হয়তো 12 বছরের জমানো কষ্ট কিছুটা কম যেত। রিয়ানা কান্নার সুরে অভিযোগ করে, আপনি সবটা জেনে বুঝে আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন বারবার? এক টুকরো তাচ্ছিল্যের হাসি খেলে গেল সারহাদের ঠোঁটে। ওই যে বললাম, আমি একতরফা ভালোবাসায় আসক্ত। তবে আপনিও কারো সবটা জুড়ে আছেন। কেউ আড়ালে আপনার জন্য নিজের স্বপ্নটা আবার বুনতে শুরু করেছে। শুধু আপনার চোখ তুলে একটু তাকানোর অপেক্ষায় আছে সে। এই বলে সারহাদ আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ওঠে চলে গেল। যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে থাকা আয়ানের কাঁধে হাত রেখে শুধালো, She needs you the most right now, and she needs someone to love her like you do. সারহাদ তার কাঁধে চাপড় মেরে চলে গেল। আয়ান ওই সময় রিয়ানাকে এভাবে দৌড়ে আসতে দেখে তার পিছু পিছু এসেছিল। কিন্তু রিয়ানার মুখে অন্য কারো কথা শুনে সে সেখানেই থেমে যায়। তার যেন পুরো পৃথিবী ঘুরে উঠেছে। তার কল্পবাসিনীর কল্পনার এক টুকরো জুড়েও সে নেই। সেখানে অন্য কারো বাস। ধীর কদমে এগিয়ে গেল রিয়ানার দিকে। রিয়ানা তাকে দেখে দিকবিদিক ভুলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তার অশ্রুতে আয়ানের সাদা শার্ট ভিজে ওঠে, সাথে আয়ানের চোখের কোণও। সেই নিষ্প্রাণ দৃষ্টিতে সামনে তাকিয়ে মনে মনে ভাবে, কল্পবাসিনী, আমি সব সময় চাইতাম আপনার অশ্রুতে আমার শার্ট ভিজে উঠুক, তবে সেটা আমার ভালোবাসার খুশিতে। আজ ঠিকই ভিজে উঠেছে, কিন্তু সেই অশ্রুর এক ফোঁটাতেও আমি নেই। সবটা জুড়ে অন্য কেউ। দোতলার করিডোরে বিরাজ করছে শুধুই নিস্তব্ধতা। মাস্টার দরজার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে। কানে বসানো ডিভাইসের ভেতর থেকে ভেসে আসছে অস্পষ্ট শ্বাসার চাপা বিরক্তির শব্দ। আঁকা একটার পর একটা কোড ট্রাই করছে, কিন্তু কিছুই হচ্ছে না। মাস্টারের চোখে এক ঝলক বিরক্তি। কানে ফিসফিস করে আবার ভেসে আসে, লকটা মাল্টি লেয়ার, ফিজিক্যাল অথেন্টিকেশন ছাড়া ভাঙা যাচ্ছে না। মাস্টারের ঠোঁটের কোণে এক চিলতে ঠান্ডা হাসি জমে। সে আর অপেক্ষা করে না, নিজেই হাত বাড়ায়। প্রথমবার পাসওয়ার্ড দেয় ভুল, দ্বিতীয়বার ভুল, তৃতীয়বার আঙুল নামানোর সাথে সাথেই এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর হঠাৎ করে পুরো করিডোর কেঁপে ওঠে সাইরেনের শব্দে। ধাতব, তীক্ষ্ণ, অমানবিক শব্দে প্রাসাদের বুক চিরে উঠে আসে সতর্কতার আর্তনাদ, সাথে সাথে আলো বদলে যায়। দেয়ালের গোপন সেন্সরগুলো সক্রিয় হয়ে ওঠে। মাস্টারের চোখ এক সেকেন্ডের জন্য বড় হয়ে যায়। সে কল্পনা করেনি আর যে এমন কিছু করবে। এক মুহূর্তও দেরি না করে সে নিজের শরীরটাকে দেয়ালের ছায়ার সাথে মিশিয়ে নেয়। সাইরেনের বিকট শব্দে দরজায় দাঁড়ানো গার্ডগুলো হিপনোটিজম থেকে ছিটকে বাহিরে আসে। নিজেদের গান বের করে সতর্ক হয়ে যায়। আর সেই মুহূর্তে উমেদ ভবন প্যালেসের অন্য প্রান্তে আর্যের কবজিতে বাঁধা কালো ঘড়িটা হঠাৎ করে কেঁপে ওঠে। একটা লাল সিগন্যাল। তার চোখ মুহূর্তেই কঠিন হয়ে যায়। সে কোন দিকে না তাকিয়ে মাঝ শুটিং থেকে বের হয়ে যায়। জ্যাক কিছু বোঝার আগেই আর্যে অস্ত্র তুলে নেয়, সেফটি খুলে। সে একবার তাকায় ঘড়ির স্ক্রিনের লেখার দিকে।
লক ব্রিজ অ্যালার্ট। এক দৌড়ে প্রাসাদের করিডোর ধরে উপরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যে সানার দরজার সামনে পৌঁছায়। ভিতরে হারানোর ভয়ে সব জমে গেছে। সে পাসওয়ার্ড দেওয়ার পরই সাইরেন থামে। দরজা খুলে যায়। আরজে ভেতরে ঢোকে। দৃষ্টি আটকায় ডিভানে ঘুমন্ত প্রেয়সীর ওপর। সানাকে দেখেই আরজের বুকের ভেতরের আগুনটা ধীরে ধীরে নিভে আসে। ভয়টা আস্তে কমে আসে। একটা চাপা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। সে এক পা এগোয়। বন্দুক নামিয়ে রাখে একপাশে। ডিভানের পাশে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। যেন নিশ্চিত হতে চাইছে সানা সত্যিই নিরাপদ। তারপর খুব আস্তে রমণীর কপালে ঠোঁট ছোঁয়ায়, তার নিঃশ্বাস ভারী। কিক্ষণ তার কপালে কপাল ঠেকিয়ে বসে থাকে। তারপর সরে এসে তার এক গালে হাত রেখে নিচু স্বরে আওড়ায়। ওয়াইফি, আমি তোমাকে আমার এই রূপ একদম দেখাতে চাই না। না হলে সারা জীবন এভাবেই বন্দি থাকতে হবে তোমাকে। এই বলে রমণীর হাতের দিকে নজর পড়তেই একটা শুকনো ঢোক গিলে বলে, কি ডেঞ্জারাস মেয়ে। কেননা সানার হাতে কিচেন নাইফ, যেটা সে ইবেলিনাকে দিয়ে আনিয়েছে, আর যে কে শায়েস্তা করার জন্য। আর যে ধীরে তার হাত থেকে সেটা নিয়ে রেখে দিল। এই মেয়ের বিশ্বাস নাই, কখন আবার কি করে বসে। তারপর কল করে জ্যাককে বলে, জ্যাক ডিনারের সাথে একটা রোজ বুকে নিয়ে আসো, ফাস্ট। আর আজকের বাকি শ্যুট ক্যান্সেল করে দাও। ওকে বসো। আর যে ফোন কেটে ল্যাপটপ নিয়ে সানার শিয়েরের দিকে ডিভানের সাইড ঘেঁষে বসে পড়ে মেঝেতে। একে একে সব জায়গায় লাগানো সিসিটিভি ফুটেজগুলো চেক করছে সে। কিন্তু কিছুই মিলেনি, সব একদম ক্লিয়ার। এবার দেখছে রোডির ফাইলগুলো। প্রায় রাত 10টার দিকে সানার ঘুম হালকা হয়ে আসে। চোখ ফিট ফিট করে তাকায় চারদিকে। আর যে চোখ ল্যাপটপে রেখে গম্ভীর স্বরে শুধালো, তাহলে আমার মিসেসের এতক্ষণে সকাল হয়েছে। মুহূর্তে সানার মনে পড়ে যায় আর্যের করা কর্মকাণ্ডগুলো। এক ন্যানো সেকেন্ড লেট না করে ঝাঁপিয়ে পড়ে তার ওপর, যার জন্য আর্যে মোটেও প্রস্তুত ছিল না। দাঁত খিচিয়ে বলে, কুত্তা। এই বলে দাঁত বসিয়ে দিল তার চওড়া পুরুষালী বুকে। আর্যে তাকে আটকালো না, মিটাতে দিল রাগ। ব্যথায় চোখ খিচিয়ে নিল। সানা আরও 4-5টা কামড় দিয়ে মুখ তুলে খেপা সিংহীর মতো তাকায় নাকের পাঠাতন ফুলিয়ে। আর্যে কিছু না বলে পাশের থেকে লাল গোলাপের বুকে টানিয়ে তার সামনে রেখে শুধালো, দ্যাটস ফর মাই গর্জিয়াস লেডি। সানা কপালে ভাঁজ ফেলে তাকে দেখল তার হাত ভাব বোঝার চেষ্টায়। কিন্তু এতে বরাবরের মতোই ব্যর্থ হলো রমণী। আর যে একইভাবে ফের বলে, আম সরি সুইট হার্ট, যাও ফ্রেশ হয়ে আসো। ওখানে ডিনার রাখা আছে, খেয়ে নাও। রমণী তার থেকে এত শান্ত জবাব আশা করেনি। আর যে নিজের কথা শেষ করে উঠে যাবে এমন সময় সানা পিছন থেকে প্রশ্ন করে, আর আপনি খাবেন না? আমি শাওয়ার নিয়ে খাবো, তুমি খেয়ে শুয়ে পড়ো। আর যে টাওয়াল নিয়ে চলে যায় বাথরুমে। 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর বাথরুম থেকে বেরিয়ে দেখে সানা এখনো আগের জায়গায় বসে। কপালে ভাঁজ পেলে জিজ্ঞাসাত্মক দৃষ্টিতে তাকায়, তুমি এখনো ডিনার করনি? না। কেন? এগুলো ভালো না লাগলে অন্য কিছু অর্ডার করতে পারো। সানা ইনিয়ে বিনিয়ে হাত কচলে বহু কষ্টে বলে, আমরা একসাথে ডিনার করি। এতক্ষণে আর্যের মুখে হাসি ফুটে ওঠে। সানার এতটুকু কথাতে সে খুশি হয়ে গেল। যাক, অন্তত ডিনারের জন্য তার অপেক্ষা করেছে। সে হাতের টাওয়ালটাকে রেখে এক ছুটে চলে এলো। দুজনে মিলে একসাথে ডিনার সেরে শুয়ে পড়ে। সানা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে উল্টো দিকে ফিরে আছে, যেটা আর্যের একদম ভালো লাগেনি। সে কিছুক্ষণ পর তাকে টেনে এনে নিজের বুকের উপর রাখে। সানা সরে যাওয়ার চেষ্টা করতেই আর্যে তাকে চেপে ধরে হিসহিসিয়ে বলে, চুপচাপ এভাবেই থাকো, না হলে আবার টাইম আউট হয়ে যাবে। তারপর শুধু খেলা হবে। আর্যের এমন হুমকিতে সানা চুপসে গেল। চুপচাপ শুয়ে থাকল। কিছুক্ষণ পর সানার নজর আটকায় আর্যের শার্টের উপরের 2-3টা খোলা বোতামে, যেখান দিয়ে তার বুক উকি দিচ্ছে। উন্মুক্ত বুকে তার কামড় দেওয়া দাগগুলো কিভাবে রতারা চিহ্ন তাক্ত হয়ে আছে। মনে মনে বড্ড অপরাধবোধ জন্ম হলো রমণীর। রেগে সে একটু বেশিই করে ফেলেছে। তাই নিজের তর্জনী দিয়ে সেগুলো ছুঁয়ে দেখল। ঠোঁট কামড়ে বলে, বেশি ব্যথা করছে? না, ঠিকই আছে। আপনি আমাকে বন্ধ করে গিয়েছেন কেন? তুমি ওই সারহাদের কাছে কেন গিয়েছিলে? আরে আমি গিয়েছিলাম নাকি? উনি কফি নিয়ে এসেছেন। তুমি ওর হাত থেকে কফি কেন নিয়েছ? তো আমার উচিত ছিল কফি ওনার মুখে ফেলে দেওয়া। হ্যাঁ, মুখেই ফেলবে। ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। তুমি চাইলে আমরা কথা না বলে অন্য কিছু করতে পারি। রমণী মাথা তুলে তার দিকে জিজ্ঞাসাত্মক দৃষ্টিতে তাকায়। আর যে তার দিকে তাকিয়ে বাঁকা হেসে হঠাৎ তাকে উল্টো করে নিচে ফেলে চেপে ধরে বিছানার সাথে। মুহূর্তে সানা বুঝে ফেলে আর্যের উদ্দেশ্য। তাই নিজের দাঁতে দাঁত চেপে বলি আওড়ায়, কুত্তা, রানভীরের বাচ্চা। আর্যে ততক্ষণে তার কণ্ঠনালীতে মুখ ডুবিয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে তোলে। নেশালো কণ্ঠে শুধালো,
বাচ্চার প্রসেসিংই তো করব। মুহূর্তে কক্ষটা ভরে উঠে দুই কপতির ভারী নিঃশ্বাসে। সানাকে আজ সারাদিন আরজে শুটিং সেটে যেতে দেয়নি। তাই সকল কাজ আরজের ভ্যানে বসে করেছে। সন্ধ্যা নেমে আসাতে সে চলে এসেছে। আর কখন থেকে করিডোরে পায়চারি করছে অপেক্ষা ঈশানীর। সে আসলেই আজকের হিসাব নিকাশ খুলে বসবে। সামনেই এসপি এক পা ভাঁজ করে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অদূরে আরজের গার্ডরা নীরবে পাহারা দিচ্ছে। কিছুক্ষণ পর ঈশানী আসে। তার আজকে আর শুট নেই। কিন্তু রুমের সামনে সানাকে দেখেই উল্টো দৌড় লাগানোর আগেই সানা তাকে ধরে ফেলে। আব্বে কালনাগিনী, কোথায় পালাচ্ছিস? এদিকে আসো সোনা। নিজের বাকি পূরণ করো। দেখ ডাইনি, আমার কাছে এত টাকা নেই। আর তোর হিসাব মতে আমার ব্যাংকের ব্যালেন্স শেষ হয়ে যাবে। কিন্তু তোর ঋণ শেষ হবে না। আমি কারোরপতি হয়ে গেলেই শেষ হয়ে যাবে। আর ততদিনে আমি ফকির হয়ে যাব। কে শুনে কার কথা শুরু হয় তাদের হিসাব নিকাশ। এসপি সানার পাশে দাঁড়িয়ে সে কিছুই বলছে না, কারণ সে জানে দুই মহিলার মধ্যে কথা বললে সে নিজেই ফেঁসে যাবে। এরই মধ্যে আরজে একবার আসে সানাকে দেখার জন্য। কিন্তু তার পা থেমে যায় সামনে সানা আর ঈশানীর বাকবিতন শুনে। পাশে দাঁড়িয়ে থাকা কাইলিনের চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম। সে আরজের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে আওড়ায়। বসো, মনে হচ্ছে ম্যামের ম্যাথে একটু প্রবলে। ব্যাস তার জিহ্বা খসে বাকি বাক্যটুকু বের হলো না আরজে রক্তচক্ষু দেখে। সাথে নিজের বলিও বদলে ফেলে। আরে কে বলেছে ম্যামের ম্যাথের প্রবলেম আছে? যে ম্যাথ আবিষ্কার করেছে তার মাথার মানে ম্যাথের প্রবলেম হবে। তার উচিত ছিল ম্যামের কাছ থেকে যোগ বিয়োগ শেখা। তাহলে আজ বাংলাদেশ জাপানের থেকে আরও এক ধাপ এগিয়ে যেত। আর যে দাঁত খিচিয়ে হিসহিসিয়ে আওড়ায়। তোমার হিসাব আমি পড়ে নেব। তারপর ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল সানা ও এসপির দিকে। ঈশানী ততক্ষণে চলে গিয়েছে নিজের রুমের দিকে। আর মুখে বলছে, আজকে 2 মিনিটের টাকা দিয়েছি তাহলে 260 থেকে 2260 মিনিট কিভাবে হয়ে গেল? আমার তো মনে হচ্ছে শুধু আমার না পৃথিবীর সব ব্যাংকের টাকা শেষ হয়ে যাবে কিন্তু এই ডাইনির ঋণ শেষ হবে না। আর নাই কোনোদিনও কারোপতি হবে, কিন্তু আমি ঠিকই ফকিরপতি হয়ে যাব। এসপি আর জেকে দেখার সাথে সাথেই সানার থেকে 2 কদম দূরে চলে যায়। সে সেখান থেকে হাত দিয়ে মেপে দেখায় সে 2 হাত দূরে দাঁড়িয়ে আছে। সানা এখনও ঈশানীর টাকাগুলো চেক করে দেখছে এগুলো আসল না নকল। আর যে তার সামনে দাঁড়িয়ে নিচু স্বরে বলে যেন কেউ শুনতে না পায়। আমি তো ভেবেছিলাম তোমার ইংলিশে একটু গড়বড় আছে। এখন তো দেখছি ম্যাথের অবস্থা আরও খারাপ। সানা এক পলক তার দিকে বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করে প্রত্যুত্তর করে। আরে ইংরেজি, অঙ্ক দিয়ে কি করব? জীবনে টাকা দরকার, তাই কারোরপতি হতে পারলেই চলবে। আমার সন্দেহ হচ্ছে তুমি অঙ্কে কিভাবে পাশ করেছ? সানা নিজের বুকের পাটাতন ফুলিয়ে কোমরে এক হাত রেখে ফুল কনফিডেন্সের সাথে বলে। শুধুই কি পাস, আমি প্রতিবার 100 করে পেতাম। বিশ্বাস হলো না আর যে তাই বিস্মিত স্বরে প্রশ্ন ছুড়ে। 100? কে দিয়েছে তোমায় এত নাম্বার? আপনি আগে বলুন শূন্যের কোন দাম আছে? আর যে এমন প্রত্যুত্তরের আশা করেনি। তাই ভ্রু কুঞ্চিত করে বলে। না, কেন? 2টা শূন্যের কোন দাম আছে? 2টা কেন 10টারও কোন দাম নেই? কিন্তু তুমি এগুলো কেন জিজ্ঞেস করছো? আরজের বাক্য খানা শ্রবণ হতেই সানা আফসোসের সহিত বলে। ইস তাহলে ভুল করেছি, স্যার যখন প্রতিবার আমাকে 1 দিত আমি 2টা শূন্য লাগাতাম। এতেই বাবা খুশি হয়ে যেত। না জানি 10টা লাগালে আরও কত খুশি হতো। এবার আরজের চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম। কি বলছে এই মেয়ে? সে ক্লাসের ফার্স্ট বয় ছিল আর তার বউ নাকি অঙ্কে 1 পেত। নিজেকে সামলে দন্ত পার্টি পিষে বলে। তোমার মাথায় এসব ওই 12 ভাতারিটা ঢুকিয়েছে আম ড্যাম শিওর। আজ আমি একে ছাড়ব না। ঘাড় কাত করে অদূরে দাঁড়িয়ে থাকা এসপির দিকে তাকাতেই এসপি তড়িঘড়ি করে হাত নাড়িয়ে বলে। দেখ জাউরা একদম আমার দিকে তাকাবি না। তোর বউয়ের মাথায় এগুলো আমি একদম ঢুকাইনি। বরং তোর বউ আমার খাতাতেও এইরকম করেছে 5 টাকা দিয়ে লাল কলম কিনে। আমি যে 10 পেয়েছি ওই 10-এর পরেও তোর বউ 2টা শূন্য লাগিয়ে দিয়েছে। পরে মামাকে 1000 বার বলে বিশ্বাস করাতে পারিনি যে আমি একটা শূন্য নিজের যোগ্যতায় পেয়েছি। উনি বলেছে আমি 3টা শূন্যই নিজে লাগিয়েছি। এজন্য আমাকে 3 ঘন্টা কেলানি দিয়েছে। আর সাথে আর যে তার কথা কেটে শক্ত কণ্ঠে বলে। বড় কথা এটা না যে তুই কেলানি খেয়েছিস। বড় কথা হলো এটা, ও যে 5 পয়সা খরচ করেও কলম কিনবে না সেটা আমি জানি। যাক ভালো তুই তোর বউ চিনতে পেরেছিস, কলম আমার টাকায় কিনেছে। তুই কলম কিনে দিয়েছিস কেন? আগে সেটা বল, তাই তো ও লিখেছে। এই বলে সে নিজের শার্টের হাতা গুটিয়ে এসপির দিকে তেড়ে যায়। এসপি কি অবাক হবে না পালাবে? সে উল্টো লাগালো দৌড়।
এদিকে সানার এসবে কোন খেয়াল নেই। সে টাকাগুলো দিয়ে বাতাস করতে করতে নিজের রুমে দিকে কোমর হেলিয়ে দুলিয়ে চলে যাচ্ছে আর মুখে বলছে, পেয়সা মেরে হাত মে, দুনিয়া গায়ে বাহার মে, দোস্ত গা চুল্লি ভার পানি মে চালা আরামসে নিজ জানে। উলালা উলালা। আর যে এসপিকে ধরার আগেই কোন মতে সে জীবন নিয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস পেলে আওড়ায়। এমন স্বার্থপর মহিলা আমি আমার লাইফেও দেখি নাই। নিজে তো টাকা নিয়ে চলে গিয়েছে আর জামাই আমার পিছনে লেগে আছে। শালা জাউরা এর বউ পৃথিবী উল্টে দিলেও এ কাঠগোড়ায় দাঁড় করাবে আমাকে। আর যে দাঁত কিরমির করার আগে তার দরজায় কয়েকটা থাবা মেরে চলে গেল কাইলিনকে নিয়ে। তার আজ মাঝরাতে শুটিং, আর গার্ডরা দাঁড়িয়ে পড়ে সানার দরজার সামনে। সানা 1 ঘন্টা লাগিয়ে ফ্রেশ হয়ে বের হতেই দেখে তার ফোনে এসপির একের পর এক মেসেজ আসছে। তার ভ্রু কুঁচকে আসে। মেসেজ দেখেই সে অবাক। তাই এসপিকে কল করে। হ্যালো, কিরে কোথায় ফেসেছিস তুই আবার? এই দাঁড়া, কোথাও তুই অন্য কারো মেয়ে নিয়ে পালিয়ে যাসনি তো? দেখ, আমি সানিতার বিষয় নিয়ে একদম বিজনেসে যাব না। সোজা তোর কানের নিচে এমন বাজান বাজাবো সারা জীবন বাজতে থাকবে। না, তার বিপরীতে কোন শব্দ আসলো না, বরং ফোন কেটে গেল। এবার সে একটু চিন্তিত হয়ে পড়ে তাড়াতাড়ি আবার কল করে। হ্যালো, হ্যালো, এসপি তুই ঠিক আছিস? হ্যালো। না, অন্য পাশ থেকে এবারও কোন আওয়াজ আসলো না। সানা কান থেকে ফোন নামিয়ে আবারও মেসেজ চেক করে যেখানে লেখা আছে, সানা ইয়ার তাড়াতাড়ি আয়, আমি ফেসে গেছি। সানা কোথায় তুই, তাড়াতাড়ি আয়। সানা ইয়ার জলদি কর। সানার এবার চিন্তায় মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কি হয়ে গেল ছেলেটার? কয়েক ঘন্টা আগে তো ঠিকই ছিল। গলা শুকিয়ে আসছে তার। এসপির ফোন থেকে আবারও মেসেজ আসে, সানা তাড়াতাড়ি চলে আয়, তোর রুমের পাশে আরো 2টা রুম পরে একটা সিঁড়ি আছে, ওটা দিয়ে নেমে চলে আয়। ওখান দিয়ে তাড়াতাড়ি আসতে পারবি। আমাকে বাঁচা। তার এমন মেসেজে রমণী আর নিজেকে ঠিক রাখতে পারে না। সে দৌড়ে দরজা খুলে বেরিয়ে 2 রুম পরেই দেখে সত্যি সত্যি একটা সিঁড়ি আছে। সেটা দিয়ে সে চলে যায় নিচে। একবারের জন্য লক্ষ্য করল না তার রুমের সামনে আর্যের গার্ডগুলো দাঁড়িয়ে আছে ঠিক স্ট্যাচুর মতো। না তাকে আটকাচ্ছে না তার দিকে দেখছে। সানা সিঁড়ি বেয়ে নিচে আসতেই দেখে প্রাসাদের পিছন দিকেটা। সে কোনোদিন না তাকিয়ে সামনে দৌড়ে যায়, আর চিন্তিত স্বরে ডাকতে থাকে এসপিকে। এসপি, এসপি, কোথায় তুই? এসপি। এবার তার ভিতর সত্যি ভীষণ ভয় ঢুকে গিয়েছে। এসপিকে আবারও কল করে, এবার ফোন বন্ধ আসছে। চোখ তুলে চারদিক তাকাতেই দেখে কেমন ধোঁয়া ভেসে আসছে তার দিকে। সানা নাক চেপে কাশতে কাশতে বসে পড়ে। হঠাৎ তার চোখে নেমে আসে রাজ্যের ঘুম। চোখ ঝাপসা হয়ে আসছে। ধীরে ধীরে সে লুটিয়ে পড়ল মাটিতে। এদিকে সানার রুমের পাশের পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে মাস্টার। হাতে এসপির মুঠোফোন খানা। মাস্কের নিচে ঠোঁটের কোণে ফুটে ওঠে কুটিল হাসি। এসপি সেটে থাকা কালীন সে এটা নিয়েছে। নিজের যান্ত্রিক বয়েজে আওড়ায়। লেটস প্লে দ্য গেম, বেবি গার্লো। রাত নামার সাথে সাথেই উমেদ ভবন প্যালেসের ভেতরটা বদলে গেল এক অদ্ভুত মায়াবী মঞ্চে। প্রাচীন রাজপ্রাসাদের গায়ে ঝুলে থাকা আলো হলুদ আর নীলের মিশেলে পাথরের দেয়ালে ছায়া ফেলছে অবাধে। চারদিকে ক্যামেরার রেল, ক্রেন, ফোকাস লাইট সব মিলিয়ে ইতিহাস আর আধুনিকতার এক বিপরীতধর্মী সহাবস্থান। বাতাসে ধুলো, গরম লাইটের তাপ, আর মানুষের নিঃশ্বাস মিলেমিশে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সাউন্ড রেডি, লাইট অন, ক্যামেরা। আর যে ফ্রেমের ভেতরে, ফ্রেমের বাইরে, মনিটরের সামনে বসে আছে সারহাদ, এক পা আরেক পায়ের উপর তুলে। হাতে হেডফোন, চোখ মনিটরে স্থির। প্রতিটা শট, প্রতিটা মুভমেন্ট সে খেয়াল করছে নিখুঁত শিকারীর মতো। কাট। আর যে, এই শটে চোখের দৃষ্টি আরও 1 সেকেন্ড দেরিতে ঘোরাবেন। আবার শট চেঞ্জ করতে হবে। আর যে খুব ভালো করেই বুঝতে পারছে সারহাদ ইচ্ছা করে এমনটা করেছে। তাই তাকে শুনিয়ে একটু জোরে বলে, মনে হচ্ছে ডিরেক্টর চেঞ্জ করতে হবে। সারহাদ আর কিছু বলল না। দাঁত চেপে কথাটা হজম করে নিল। শুটিং আবার শুরু হয়। কিতকাল পর সারহাদের পেছনে এসে দাঁড়ায় এজাজ। তার মুখের পেশিগুলো শক্ত। সে নিচু গলায় বলে, বসো। সারহাদ মনিটর থেকে চোখ সরায় না। শুধু হেডফোনের এক পাশ খুলে নেয়। হাত দিয়ে ইশারা করে বলতে। এজাজ আরও কাছে ঝুঁকে আসে। গলার স্বর আরও নিচে নামিয়ে বলে, বসো। ওয়াসিম হায়দার আর রনি হায়দার বিডিতে এসেছে, কিন্তু এরা জানতে পেরেছে এসপি বেঁচে আছে, তাই এসপির পিছনে লোক লাগিয়েছে। সারহাদের চোয়াল এক মুহূর্তে শক্ত হয়ে আসে। দাঁতের ওপর দাঁত চেপে ধরেছে। সে কয়েক সেকেন্ড চুপ করে থাকে। শুটিং সেটের শব্দ, সংলাপ, ক্যামেরার ঘূর্ণন সবকিছু যেন তার কানে পৌঁছায় না। পরমুহূর্তে ঠোঁটে খেলে গেল এক চিলতে বাঁকা হাসি। সে এতদিন এদেরই অপেক্ষায় করছিল।
এরা এতদিন বাহিরের দেশে ছিল। ওই খায়রুল বাশারের লোকেশন জানতে পেরেছ? জি বস, ও দিল্লিতে আছে। এখানে সোফিয়ার বিজনেস দেখছে। এই বলে এজাজ হাতের ট্যাবটা এগিয়ে দিল সারহাদের দিকে, যেখানে বাশারের সকল ডিটেলস রয়েছে। সারহাদ সেদিকে তাকিয়ে ফিসফিস করে বলে, নাও নিকোলাস কিলারের রিভিলস হিজ ট্রু নেচার। সে ধীরে উঠে দাঁড়ায়, কোটটা ঠিক করে, মনিটরের দিকে একবার তাকায়, আর যে তখনও শুটিংয়ে ব্যস্ত, নিজের জগতে ডুবে। সারহাদ খুব নিচু স্বরে বলে, শুটিং চলুক, 1 সেকেন্ডও থামবে না। ওকে বসো। মাস্টার আর্যের গার্ডদের হিপনোসিস থেকে বের করে চলে আসে পেছনের সেই খোলা জায়গাটায়। 1 সেকেন্ড, তারপর আরেক সেকেন্ড। চারপাশটা খালি। যেখানে একটু আগেও 4জন লোক দাঁড়িয়ে ছিল সেখানে কেউই নেই। না তার লোকগুলো, আর না সানা। এমনকি কোনো আর্তনাদ, কোনো লড়াইয়ের চিহ্নও না। মাস্টারের নীল চোখ দুটো মুহূর্তে জমে যায়। এই প্রথম তার হিসাব মিলল না। তার ঠোঁটের কোণের সেই চিরচেনা বাঁকা হাসিটা মিলিয়ে যায়। চোয়াল শক্ত হয়ে ওঠে, গলার শিরাগুলো টানটান। সে ধীরে ধীরে চারপাশে তাকায়, খুব মন দিয়ে মাটির দিকে, গাছের গোড়ায়, বাতাসের গতির দিকে। ইন্টারেস্টিং, কোথায় গেল এরা, কোথাও বেবিগার্ল আবার পালিয়ে। ভাবনাটা মাথায় আসতেই চোয়াল শক্ত হয়ে গেল তার। হিসহিসিয়ে বলে, ওপ, এই মেয়েটা কোনোমতেই হাতে আসছে না কেন? হঠাৎ তার নজরে আসে কতগুলো এলোমেলো পায়ের চাপ, যা জঙ্গলের ভিতর যাচ্ছে। মুহূর্তে মাস্টার সোজা হয়ে দাঁড়ায়। এবার আর অপেক্ষা না, চিহ্নগুলো মুছে সোজা জঙ্গলের দিকে এগোয়। শুটিং শেষ হওয়ার পর রাজস্থানের রাতটা অস্বাভাবিকভাবে নীরব হয়ে নেমে এসেছে উমেদ ভবন প্যালেসের উপর। বিশাল প্রাসাদের গম্বুজ আর খোলা বারান্দাগুলোতে আলো জ্বলছে নিঃশব্দে। আর যে দ্রুত পায়ে করিডোর পেরিয়ে নিজের রুমের দিকে এগিয়ে আসে। তার কাঁধে এখনো শুটিংয়ের ক্লান্তি, কিন্তু চোখে মুখে খুশির ঝলক। আজ সে সানাকে নিয়ে ঘুরতে যাবে। হাতে সানার জন্য নিয়ে আসা টকটকে লাল গোলাপের বুকে, যা সানার অনেক পছন্দের। তার সঙ্গে জ্যাক ও কাইলিন। রুমের দরজার সামনে দাঁড়ানো গার্ডরা তাকে দেখেই সরে যায়। নিয়মমাফিক সম্মান, নিয়মমাফিক নিরাপত্তা, সব ঠিক আছে। আর যে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই নজরে আসে ভিতরের শূন্যতা। রুমের কোথাও সানার উপস্থিতির কোনো চিহ্ন নেই। বাতাসে সানার পরিচিত কাঁচা গোলাপের ঘ্রাণটাও নেই। মুহূর্তে আর্যের বুকের ভেতর কিছু একটা হঠাৎ উল্টে যায়। কণ্ঠ ফুঁড়ে বের হয়, ওয়াইফি, ওয়াইফি। না, নিস্তব্ধতা বেদ করে বিপরীত পাশ থেকে কোন আওয়াজ আসছে না। বাথরুম, বারান্দা, ড্রেসিং এরিয়া একটার পর একটা ঘুরে দেখে, সব জায়গা খালি। প্রতিটা খালি জায়গা তার বুকের ভেতর একটা করে ঘা বসাচ্ছে। কাইলিন এক পা এগিয়ে আসে। বসো, হয়তো। আর যে হাত তুলে তাকে থামিয়ে দেয়। তার চোখ ধীরে ধীরে দরজার বাইরে যায়। মাথার মধ্যে একটা নামি গুরুপাক খাচ্ছে। দাঁত খিচিয়ে চিৎকার করে ওঠে। 12 ভাতারির বাচ্চা। আর্যের চোখের ভেতর যেন আগুন ঢেলে দেওয়া হলো। সে এক পলকে ঘুরে বেরিয়ে যায়। সোজা চলে যায় এসপির রুমের দিকে। কিন্তু এসপির রুমের দরজা অলরেডি খোলা, ভিতরে কেউ নেই। এইবার আর্যের নিঃশ্বাস এলোমেলো হয়ে যায়। বুক উঠানামা করছে দ্রুত, কিন্তু সে থামছে না। মাথার ভেতরে ধীরে ধীরে হারানোর ভয় ঢুকছে। মনে মনে ভাবছে, সানা তো এমন মেয়ে না যে তাকে বলা ছাড়া কোথাও যাবে। আর গেলেও একমাত্র এসপি ছাড়া আর কোথাও যাবে না। কোথাও সারহাদ। তার সন্দেহ এবার রক্তের মতো ঘন হয়ে ওঠে। সে ঘুরে দাঁড়ায়, বজ্র কণ্ঠে প্রশ্ন ছুড়ে, সারহাদ কোথায়? কাইলিন উত্তর দেওয়ার আগেই সে নিজেই হাঁটা শুরু করে। প্যালেসের অন্য প্রান্তে, আলো আধারির মাঝখানে সারহাদ তখন শুটিং ইউনিটের কিছু কাগজপত্র দেখছিল। হঠাৎ করিডোর কাঁপিয়ে আর্যে এসে দাঁড়ায় তার সামনে। কোনো আগমনী বার্তা ছাড়াই একটানে আর্যে সারহাদের কলার চেপে ধরে তাকে দেয়ালের দিকে ঠেসে ধরে। সারহাদ এমন হামলার জন্য একদম প্রস্তুত ছিল না। আর্যের গলা ফেটে বেরোয় শব্দগুলো যেন দাঁত দিয়ে ছেঁড়া। কুত্তার বাচ্চা, তুই আবার আমার বউয়ের দিকে হাত বাড়িয়েছিস কোন সাহসে? চারপাশে লোকজন জমে যায়। তারা আর্যের এই রূপ দেখেই ভয় পেয়ে গিয়েছে। সারহাদের চোখে 1 সেকেন্ডের জন্য বিস্ময়। সে তো আজ সারাদিন সানাকে দেখেই নাই। বহু কসরতে আর্যের হাত ছুটিয়ে নিজের কলার ঠিক করে। আর্যে তার দিকে আবার তেড়ে যাওয়ার আগেই সারহাদ বলে ওঠে, আই ডোন্ট ইভেন নো হোয়ার শি ইজ। হতে পারে এসপির সাথে এদিকে কোথাও। তার কথা কেটে চারদিক কাঁপিয়ে চিৎকার করে ওঠে, একবার তোর ভাইকে পাই, তারপর শালার দুটোকে এই জায়গাতেই শেষ করে দেব। দুজনের মধ্যে 1 সেকেন্ডের নীরবতা। তারপর সারহাদ কপালে ভাঁজ ফেলে শুধায়, মানে, এসপি কোথায়? আর যে কোন প্রত্যুত্তর না করে ভারী ভারী কদম ফেলে চলে যায়। পিছনে কাইলিন সারহাদকে বলে চলে যায়। এইবার সারহাদের বুকের ভেতরেও কিছু একটা ভেঙে পড়ে। ভাই আর সানা দুজনেই নেই।
মাথার ভিতর এলোমেলো ভাবনারা এসে ধরা দেয়। কোথাও ওয়াসিম হায়দার, সে এক পা পিছিয়ে যায়, তারপর সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয়। এজাজ ইয়ানের দিকে তাকিয়ে আদেশ ছুড়ে বলিষ্ঠ কণ্ঠে, সার্চ দেম এভরিহোয়ার, ফাস্ট। প্যালেস যেন মুহূর্তে বদলে যায়। যে জায়গাটা কিছুক্ষণ আগেও ছিল সিনেমার সেট, এখন সেটা যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নিচ্ছে। স্টাফ, গার্ড, লোকাল সিকিউরিটি সবাই ছড়িয়ে পড়ে। আর যে আবার নিজের রুমের দিকে ফেরে। দরজার সামনে দাঁড়ানো 4 জন গার্ড এখনো সেখানে। আর যে তাদের দিকে একবার তাকায়। পরমুহূর্তে নিজের গান বের করে পরপর 4টা গুলি, ব্যাস মস্তিষ্কের এপার ওপার হয়ে গেল। 4 জন লুটিয়ে পড়ে মেঝেতে। কেউ চিৎকার করার আগেই সব শেষ। কয়েক সেকেন্ড পর করিডোরে আর কোনো শ্বাসের শব্দ ছিল না। আর যে জ্যাক ও কাইলিনের দিকে তাকাতেই তারা নিজেদের কাজে লেগে পড়ে। আরজের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। সানা সামনে দিয়ে কোথাও যায়নি সে নিশ্চিত। কেননা তাদের শুট প্রাসাদের সামনেই ছিল। তাহলে মুহূর্তে মনে পড়ে সেই গোপন সিঁড়ির কথা। সিঁড়ি বেয়ে নেমে আসে বাহিরে জঙ্গলের সামনে। চারদিকে ছড়িয়ে পড়ে জ্যাক ও কাইলিন। হঠাৎ জ্যাকের নজর আটকায় নিচে পড়ে থাকা সানার ফোনের উপর। সে সেটা নিয়ে যায় আরজের কাছে। আরজে সেটি হাতে নিতেই তার আঙুল কেঁপে ওঠে। তার মাথার ভেতরে একটাই শব্দ ঘুরে বেড়ায়, জঙ্গল। সে সঙ্গে সঙ্গে জ্যাকের দিকে ঘুরে দাঁড়ায়। রুক্ষ স্বরে আদেশ ছুড়ে, পুরো ফোর্স নামাও। ড্রোন, লোকাল ট্র্যাকার, এভরিথিং, আই ওয়ান্ট হার অ্যাট এনি কষ্ট। অন্যদিকে সারহাদ একদিকে নিজের ভাই, অন্যদিকে সানাম। সেও নিজের লোক অলরেডি লাগিয়ে দিয়েছে। নিজের হাতে ফোন ধরেও হাত স্থির রাখতে পারছে না। তার মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন, সে কি আবার সব হারাতে যাচ্ছে? জঙ্গলের ভেতরে রাতটা একদম নীরব। দূরে দূরে পোকাদের একঘেয়ে শব্দ, বাঁশপাতার ঘষাঘষি, আর মাঝে মাঝে বাতাসের সাথে কাঠের কোনো পুরনো কাঠামো কেঁপে ওঠার শব্দ। ঠিক এমনই এক কাঠের ঘরের ভেতরে সানাকে বন্দি করে রাখা হয়েছে। ঘরটা লম্বা স্কুলের করিডোরের মতো। দেয়ালগুলো কাঁচা কাঠ আর মাটির মিশ্রণে বানানো। দরজায় বাইরে থেকে মোটা লোহার শিকল। জানালা নেই, শুধু শ্বাস নেওয়ার মতো একটু ফাঁক। সানার ঘুম হালকা হয়ে আসে। চোখ পিটপিট করে খুলে চারদিকে তাকায়। জায়গাটা একদম চীনা পরিচিত বলে মনে হচ্ছে না। প্রথমে নিজের অবস্থান লক্ষ্য করতেই নজরে আসে সবকিছু ঠিকঠাক, শুধু হাত পা গাছের লতা দিয়ে বাঁধা। একটান দিতেই সেগুলো খুলে যায়। রমণী নিজেকে সামলে সামনে তাকাতেই দেখে এসপি তার থেকে একটু দূরে। উঠে গেল তার কাছে। তাকে হাত দিয়ে নাড়িয়ে বলে, এ বিটকেল উঠো না, ওই উপরে চলে গেছিস নাকি? না, এসপি উঠছে না। সানা দুষ্ট বুদ্ধি এঁটে চেপে ধরে তার নাক। মুহূর্তে এসপি সানার হাত সরিয়ে বিরক্তি মাখা কণ্ঠে শুধালো, কটকটির বাচ্চা, একটু ঘুমাতে দে না আমার মা। সানা নিজের দন্ত পার্টি পিষে বলে, হ্যাঁ হ্যাঁ ঘুমা, ঘুমা। এখানে আমরা ফেসে আছি আর এ ঘুম মারাচ্ছে। কানের নিচে এমন বাজান বাজাবো, তাড়াতাড়ি ওঠ। এসপি চোখ পিটপিট করে একটু খুলে। সে ধোয়া একটু বেশি খেয়ে ফেলেছে, তাই তার ঘুম এখনো ভাঙছে না। ঘুম জড়ানো কণ্ঠে আওড়ায়, তুই আমার রুমে কি করছিস? তোর জাউরা দেখতে পারলে আমার পিছনে বোম ব্লাস্ট করবে। ও আসার আগে ভাগ এখান থেকে। এবার আর সহ্য হলো না সানার। দাঁত খিচিয়ে মেরে দিল ধাম করে এসপির পিঠে এক কিল। মুহূর্তে এসপির সম্পূর্ণ ধ্যান ফিরে আসে। ঘুম চলে যায় বহুদূরে। সে চারদিক তাকিয়ে বিচলিত কণ্ঠে বলে, আমরা কোথায়? তোর শ্বশুর বাড়িতে, যেখানে তুই ফেসে গিয়েছিস। শালা আমাকে মেসেজ করে বলে, সানা আমাকে বাঁচা। আরে কিসের মেসেজ? আমি তো নিজেই ফোন খুঁজে পাচ্ছিলাম না দেখে বাইরে এলাম খুঁজতে। তখন দেখি তুই কোথায় যাচ্ছিস। আমি 4-5 বার ডেকেছি কিন্তু তোর কোন ধ্যানই ছিল না। তাই আমি পিছু পিছু এলাম, তারপর জঙ্গল, তারপর ধোয়া, তারপর এখানে। বলতে বলতে দুজনে হঠাৎ একজন আরেকজনের দিকে তাকায়। চোখে বিস্ময় নিয়ে একসাথে বলে ওঠে, কিডন্যাপার। এসপি আগে চারদিকে তাকিয়ে আরজেকে খুঁজল। সে নেই নিশ্চিত হয়ে সানার দিকে তাকায়। না হলে আবার ওই জাউরা তার উপর সব দোষ চাপাবে। সব দোষ তোর। তুই কেন এত রাতে বেরুতে গেলি? কেন বুঝলি না এটা কিডন্যাপারের মেসেজ? হা হা, এখন তো দোষ আমারই। কিডন্যাপের উপর দিয়ে লিখে দিয়েছিল, আমি কিডন্যাপার, জঙ্গলে আসেন। আপনাকে কিডন্যাপ করি। শালা এটা যদি বলতো না। তারপরও তুই আসতি। অবশ্যই আসতাম, ছুরি চাপাতি, দা, বটি, বন্দুক সব নিয়ে আসতাম। শালার সাহস কত! কটকটিকে কিডন্যাপ করে চাঁদের দেশে পাঠাতাম একে। এসপি সানার কথায় ধ্যান না দিয়ে সামনে তাকায়। চুপ কর, এরা কারা সামনে? সানার এবার নজরে আসে তাদের থেকে অনেকটা দূরে পরপর আরও 4 জন মানুষ, যাদের চেহারা ঢাকা এবং ফুল কালো ওভারকোট পরা, সবাই বেহুশ।
এসপি উঠে একে একে তাদের মাস্ক খুলতেই দুজনের চোখ বড় বড় হয়ে যায়। সানা বিস্মিত কণ্ঠে আওড়ায়, এসপি এরা তো সব যমজ বলে মনে হচ্ছে। একসাথে চারটা যমজ। শালা এদের বাপের ক্ষমতা আছে বলতে হবে। এসপি একটু ভালো করে লক্ষ্য করে বলে, আবে এগুলো যমজ না, এগুলো তো প্লাস্টিক সার্জারি করে আছে। কি বলছিস কি? এতে তো অনেক টাকা অপচয় হয়েছে। ইস কি দরকার ছিল এদের সার্জারি করার? তার থেকে ভালো ছিল টাকাগুলো আমাকে দিয়ে দিত, আমি ভালো কাজে লাগাতাম। শুধু শুধু অপচয়। এসপি তার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে চারপাশে তাকায়, এখান থেকে বেরোনোর পথ খুঁজার জন্য। সে দরজা ধরে অনেকক্ষণ টানাটানি করে কিন্তু কোনোই লাভ হলো না। তারপর সে উপরের চালের কাছে একটা ছিদ্র দিয়ে দেখে বাহিরে অনেকগুলো মানুষ বসে আগুনের চারপাশে। তাদের পোশাক আশাক দেখে মুহূর্তে সে ধরে ফেলে। বিস্মিত স্বরে বলে ওঠে, এ কটকটি বাঁশি বাঁশি। সানা পিছন থেকে বলে ওঠে, কাঠের বাঁশি না বাঁশের বাঁশি? আবে না রে, আদিবাসী। কি, এরা আমাদের কেন নিয়ে এসেছে? রোস্ট করে খাওয়ার জন্য এনেছে রে, এরা মানুষ খেকো। ওয়াক থুহ। হঠাৎ সানা মেকি সুরে কান্না জুড়ে দিল। এসপি তার দিকে বিরক্তি মাখা দৃষ্টি বুলিয়ে বলে, এমন ভাবে ভ্যা ভ্যা করে কাঁদছিস কেন? কেননা আমি মরলে আমার জন্য কাদার কেউ নেই। তোকে তো আগেই মেরে ফেলবে। তোর জন্য আমাকেই কাঁদতে হবে। তাই এখন থেকে কাদার প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছিস ভালো কথা, একটু তো রিয়েল কর। তোর চোখে এক ফোঁটাও পানি নাই। আরে চোখে পানি থাকবে কিভাবে? আমি তো মনে মনে কাদার প্র্যাকটিস করছি। তুই উপরের খরাটাই দেখলি, মনের ভিতরে যে আমি কাঁদতে কাঁদতে প্রশান্ত সাগর ভাসিয়ে ফেলেছি সেটা দেখলি না? কিছু একটা ভেবে সানা চুপ করে গেল। এসপি তার এমন হুটহাট বদল বুঝল না। তাই ভ্রু কুঁচকে প্রশ্ন করে, এখন আবার কি ভাবছিস? ওই রণবীরের কথা। এমনিতেই আমার সামনে বড় বড় ডায়লগও ছাড়ে, বউ ছাড়া 1 মিনিট থাকতে পারবে না এটা সেটা। এখন দেখ, আমি যে এতক্ষণ ধরে এখানে, ওর কোন খবর আছে? শালা একবার শুধু এখান থেকে বের হই, কানের নিচে এমন বাজান বাজাব সারা জীবন শুধু আমার নাম বাজতে থাকবে। হারে বজ্জাত শুধু আমাকে টাইম আউট করতে পারে। টাইম আউট মানে? সানা মনে মনে নিজের জিভ কেটে নিল, কি বলতে কি বলে ফেলেছে। তাই ঝাঝাল কণ্ঠে বলে, কিছু না, কিছু না, তুই তোর কাজ কর। এসপি তাকে আর ঘাটল না। এমনিতেই জামাই বউয়ের মধ্যে সে নাই। ঘরের মধ্যে এসপি কখন থেকে এদিক থেকে অধিক পায়চারি করছে। এদিকে সানার তার থেকে একটু দূরে বসে একটার পর একটা অদ্ভুত প্রশ্ন করেই চলছে। এই যেমন একটু আগে প্রশ্ন করেছে এই মেয়ে, এসপি আমি মোটু পাতলুতে দেখেছি, আদিবাসীরা জিঙ্গালালা হু হু, জিঙ্গালালা হু হু করে। এরা এমন করছে না কেন? এখন বলেন এসপি কিভাবে জানবে এরা জিঙ্গালালা হু হু করছে না কেন? তার ভাবনার মধ্যে আবারও সানা প্রশ্ন করে, এসপি এরা কি আমাদের মশলা দিয়ে খাবে নাকি মশলা ছাড়া খাবে রে? এসপি নিজের পা থামিয়ে করা দৃষ্টিতে তাকায় এই মেয়ের দিকে। তুই আগে বল, তুই ডান হাতে থাপ্পড় খাবি নাকি বাম হাতে থাপ্পড় খাবি? চুপচাপ ভাবতে থাক, এখান থেকে পালাব কিভাবে? সানা দাঁত দিয়ে নখ কেটে ভাবতে শুরু করল। এসপি কিচ্ছন পর তাকে আবারও জিজ্ঞেস করে, কিরে কিছু ভেবে পেলি? সানা উপর নিচ মাথা নাড়িয়ে বোঝাই হা। কি ভেবে পেয়েছিস? এদেরকে বলবো, মশলা দিয়ে খেতে, তাহলে টেস্ট লাগবে। না হয় স্বাদ লাগবে না। এসপি কোমরে হাত দিয়ে বিমূঢ় দৃষ্টিতে তাকায় এই মেয়ের দিকে। ইচ্ছা করছে একে একটা থাপ্পড় দিয়ে দাঁতগুলো ফেলে দিতে। কোথায় তারা ফেসে আছে? একটু সিরিয়াস হবে না? এই মেয়ের জীবনে তো সিরিয়াসই নাই। তার ভাবনার মধ্যে সানা আবারও বলে, আচ্ছা এসপি ওরা প্রতিদিন যদি একজন একজন করে খায় তাহলে ওই সামনের 4 জন 4 দিন, তুই একদিন, তারপরের দিন আমি। তার মানে আমার হাতে 5 দিন আছে। আচ্ছা তোর কাছে মোবাইল ফোন আছে? এসপি বুঝল না তার এমন হিসাবের মানে। তাই প্রশ্ন করে, কেন? ইয়ে মানে একটু গুগলে সার্চ করে দেখতো, মাত্র 4-5 দিনে কিভাবে কারোরপতি হওয়া যায়। আমি স্বপ্ন পূরণ করে মরতে চাই। আমি ফকির হয়ে মরতে চাই না, আমি কারোরপতি হয়ে মরতে চাই। এসপির এবার সত্যি সত্যি ইচ্ছা করছে দেওয়ালের সাথে মাথা ঠুকতে। সে চারদিকে দেখল, কিছু আছে কিনা এই মেয়েকে চারটা লাগানোর জন্য। এখানে তারা মরতে বসেছে আর এ নাকি এখনো কারোরপতি হওয়ার স্বপ্ন দেখছে। কোথায় এখান থেকে পালানোর কথা ভাববে তা না। তাদের ভাবনা ছিঁড়ে কানে আসে বাহিরে আরো কারো আওয়াজ। তাড়াতাড়ি এসপি আবারও এগিয়ে যায় সেই ছিদ্রর কাছে। সানা পিছন পিছন দৌড়ে এসে এসপিকে সরিয়ে বলে, আমি আগে দেখব, সর আমি আগে দেখব। এসপি কিছু বলল না, পিছনে 2 হাত কোমরে রেখে শুধু এই মেয়ের কাণ্ড দেখছে। রমণী কিক্ষণ চেষ্টা করল পায়ের আঙ্গুলে ভর দিয়ে দেখার, কিন্তু ছিদ্র বেশ উপর হওয়াতে সে কিছুই দেখল না।
এসপি তার হাত ধরে টান দিয়ে সরিয়ে বলে, বাট্টু কোথাকার, সর এখান থেকে। তুই আগে জাউরাকে বল হরলিক্স কিনে দিতে, ওটা খেয়ে লম্বা হওয়ার পর আসিস। এসপি বলতে দেরি, কিন্তু সানা ধুম করে তার পিঠে আরেকটা লাগাতে দেরি হয়নি। এসপি ব্যথাতুর শব্দ করে, আহহ বলে, ব্যথা পাওয়া জায়গা ঢলে ছিদ্র দিয়ে তাকাতেই নজরে আসে। আদিবাসীরা কাউকে গাছের সাথে বেঁধে রেখেছে। সেই সূক্ষ্ম দৃষ্টি বুলাতেই নজরে আসে ব্যক্তির চেহারা। মুহূর্তে সানার দিকে তাকিয়ে বলে, আরিফ বাস, এটা তো সানডে মানডে। সানডে মানডে মানে আয়ান? হ্যাঁ আয়ান, মনে হচ্ছে এরা ওকে ম্যারিনেট করছে রোস্ট করার জন্য। কিন্তু এ কিভাবে এখানে ফেসে গেল? সানা হঠাৎ দুই হাত উপরে তোলে বলে, হে উপরওয়ালা শুক্রিয়া, আপনি আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তার মানে আমার কাছে আরও একদিন বেড়ে গেল। আমি 6 দিনে অবশ্যই কারোরপতি হতে পারবো। উস্কি বাদ হাম উনকি পেট মে, ছু মান্তার ছু। 7 মে জিঙ্গালালা হু হু, জিঙ্গালালা হু হু। উমেদ ভবন প্যালেসের পিছনের জঙ্গলটা দিনের আলোয় যতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, রাতে যেন তা কয়েক গুণ বেড়ে যায়। কেননা এই জঙ্গল কোনো সাধারণ বন নয়। এটা সময়ের চেয়েও পুরনো। মানুষের মানচিত্রে আঁকা রেখাগুলোর আগেই এর অস্তিত্ব ছিল। কয়েকটা বড় বড় রিপোর্টে জানা গিয়েছে, প্রতিবছর এই জঙ্গলে ঘুরতে আসা অনেক মানুষ আর ফিরে যায়নি এখান থেকে। পুরো জঙ্গল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন রকমের হাড়। সেগুলো পশুর থেকে বেশি মানুষের বলে ধারণা করা হয়। রাত যত গভীর হয়, জঙ্গল তত ভারী হয়। এই অন্ধকারে দৃষ্টি বিভ্রান্ত হয়, দিক হারায়। যেমনটা হয়েছে মাস্টারের সাথে। সে একটু এগিয়ে যেতেই তাকে পড়তে হয়েছে বন্য প্রাণীর আক্রমণে। কয়েক জায়গায় আহত হয়ে ফিরে গিয়েছে সে। উমেদ ভবনের ছাদ কাঁপিয়ে হেলিকপ্টারের প্রপেলার ঘুরছে। আলো ছুটছে, সার্চলাইট জঙ্গলের বুক চিরে ঢুকছে, আবার হারিয়ে যাচ্ছে পাতার ঘনত্বে। ড্রোনের ঝাঁক আকাশে ঘুরছে যেন যান্ত্রিক শকুন। আর যে দাঁড়িয়ে আছে ছাদের কিনারায়, তার শরীরে এখনো শুটিংয়ের কালো স্যুট। গলার টাই কবেই খুলে ফেলেছে, কলার খোলা, চুল এলোমেলো। তার ডার্ক ব্রাউন মণিগুলো লাল হয়ে আছে। চোখে ভাসছে কেবল একটাই জিনিস, হারানোর ভয়। নিঃশ্বাস এলোমেলো, তার হাত কাঁপছে। ভেতরের দানবটা বেরুতে চাইছে। দুই হাতে মাথার চুল খামচে ধরেছে, যেন নিজেই নিজেকে সংবরণ করার চেষ্টা করছে। সে পকেট থেকে ছোট কাচের শিশিটা বের করে। সেখান থেকে কাপা কাপা হাতে একটা ট্যাবলেট মুখে পুরে নেয়। এক মুহূর্ত থামে, চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। তার বুকের ভেতর যেন কেউ নখ দিয়ে আছড়াচ্ছে। মেডিসিন তার রক্তে ঢুকতেই শরীর একটু স্থির হয়। কিন্তু মন আরও বেপরোয়া হয়ে ওঠে। সে তার কানে থাকা ইয়ারপিসে চিৎকার করে ওঠে, ডেল্টা টিম, রিপোর্ট। সাথে সাথেই অন্য পাশ থেকে আসে, বসো, নর্থ গ্রিড ক্লিয়ার। কোনো ভিজুয়াল নাই। সাউথ, নেগেটিভ, বসো, থার্মাল সিগনালে কিছু মুভমেন্ট, কিন্তু হিউম্যান কনফার্ম না। আর যে দাঁত কামড়ে ধরে, তার মুঠো শক্ত হয়। ফের নিজের ধারালো কণ্ঠে বাক্য ছুড়ে, ড্রোন নামাও নিচুতে, প্রতিটা পাতার লেয়ারে, ডু ইট ফাস্ট। কাইলিন তার পাশেই দাঁড়িয়ে, তার মুখেও চিন্তার ছাপ। সে নিচু স্বরে আওড়ায়, বসো, ম্যাম। জঙ্গলে আর যে ঘুরে তাকায়, তার চোখে এমন আগুন, যে কাইলিন বাকিটা গিলে ফেলে। দাঁত খিচিয়ে বলে, হোয়ার দ্য হেল আর দ্য গার্ডস? বসো, তারা অলরেডি জঙ্গলে নেমে পড়েছে। আর যে নিজে উঠে পড়ে একটা হেলিকপ্টারে। সারা জঙ্গল জুড়ে আর্যের সশস্ত্র গার্ডরা ছড়িয়ে পড়ে। কালো পোশাক, নাইট ভিশন, সাইলেন্সার লাগানো রাইফেল। তারা জঙ্গলে ঢোকে দল বেঁধে না, বরং ছায়ার মতো। একজন গার্ড হঠাৎ থামে। তার রেডিওতে কেবল শো শো শব্দ। সে ফিসফিস করে বলে, বসো, কমিউনিকেশন ড্রপ করছে। ইয়ারপিসের বিপরীত প্রান্ত থেকে আসে আর্যের আদেশ, লোকাল ট্র্যাকার অ্যাক্টিভ করো। আদিবাসীদের গতিবিধির ম্যাপ চাই আমার। ওকে বসো। সময় যাচ্ছে নিজের মতো করে, কিন্তু প্রতিটা মিনিট যেন আর্যের মাথার ভেতর হাতুড়ি মারছে। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তার কণ্ঠ আবার গর্জে ওঠে, লোয়ার দ্য হেলিকপ্টার সল্টিটিউড, আমি প্রতিটা পাতার ভেতর আলো চাই। বসো, এটা রিস্ক। পাশে থাকা পাইলট এতটুকু বলে চুপ হয়ে যায় আর্যের রক্তচক্ষু দেখে। হেলিকপ্টার আরও নিচে দিয়ে উঠতে শুরু করে। হেলিকপ্টারের শব্দ আবার রাত চিরে দেয়। প্যালেস তখন আলোয় ভরা, কিন্তু সারহাদের চোখে অন্ধকার। সে দাঁড়িয়ে আছে অপারেশন রুমের মতো সাজানো অস্থায়ী কন্ট্রোল এরিয়ায়। মনিটর জুড়ে জঙ্গলের ম্যাপ, লাল ডট, নীল ডট, চলমান ইউনিট, ড্রোনের লাইভ ফিড, সবকিছু চলছে। শুধু তার ভেতরটা থমকে আছে। তার লোকেরাও অলরেডি জঙ্গলে ঢুকে পড়েছে। সারহাদ দুই হাত টেবিলে রেখে ঝুঁকে দাঁড়ায়।
তার আঙুলগুলো কাঁপছে। সে চোখ সরায় না স্ক্রিন থেকে, কিন্তু মস্তিষ্কে বারবার সেই রাতের দৃশ্যগুলো হানা দিচ্ছে, রক্ত আর নৃশংসতা। হঠাৎ তার কানে ভেসে ওঠে একটা চিৎকার, তার বাবার। তার চোখ শক্ত হয়ে আসে। ইয়ান এগিয়ে আসে তার দিকে। বসো, আমরা লোকাল ট্রাইবাল নেটওয়ার্কে খোঁজ নিয়েছি, কিছু পাওয়া যায়নি। ইয়ানের কণ্ঠস্বর কনে আসতেই তার মতিভ্রম ছুটে যায়। সারহাদ হঠাৎ উঠে দাঁড়ায়। তার নিঃশ্বাস ভারী, এলোমেলো। এখন তার ভাবনাগুলোকে একটা জিনিসই আটকাতে পারে। সে নিজের জ্যাকেটের পকেট থেকে ছোট একটা কেস বের করে, ভেতরে ড্রাগস। ড্রাগস তার রক্তে ঢুকতেই তার শ্বাস ধীরে হয়। হাতের কাঁপুনি কমে। সে আবার স্ক্রিনের দিকে তাকায়। একটা ব্লিপ থামে। তার চোখ চিকচিক করে ওঠে। হোয়াট ইজ দিস? সে ঝুঁকে পড়ে। একজন টেকনিশিয়ান বলে, স্যার, এই সিগন্যালটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। ঠিক এই এরিয়াতে। সারহাদ ম্যাপের দিকে তাকায়। সে ইয়ারপিসে গম্ভীর স্বরে আদেশ ছুড়ে, লিসেন টু অল ইউনিট, এই এরিয়াটা ক্লোজ করো। কোনো গুলি আমার আদেশ ছাড়া না। ওরা বেঁচে চাই। তারপর ইয়ানের দিকে তাকায়। ইয়ান, রেডি দ্য কার্স অ্যান্ড গার্ডস ইমিডিয়েটলি। ইয়ান ওকে বসো বলে চলে যায়। কিতকাল পরই কতগুলো গাড়ি প্যালেস থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে ছুটে যায়। জঙ্গল আজ অন্যরকম। দিনভর যে বন নিঃশব্দ ছিল, রাত নামতেই তার বুকের ভেতর থেকে যেন প্রাচীন কোনো নিঃশ্বাস জেগে উঠেছে। ঘন গাছের ডালপালার ফাঁকে ফাঁকে আতারা চিহ্ন গুণের আলো কাঁপছে। ঢোলের শব্দ ধীরে ধীরে বাড়ছে। আজ পূজার রাত। এই জঙ্গলের আদিবাসীরা আজ দেবীকে ডাকে। তার জন্য তারা পূজা শেষে ভোজন করে মানুষের মাংস। সেজন্য বছরের এই একটা রাতেই তারা প্রাসাদমুখী হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই নীতি। আজও তার ব্যতিক্রম হয়নি। ওই ধোঁয়াটা তাদেরই ছিল। প্রথমে মাস্টারের লোকগুলো ফেসেছে, তারপর সানা, তারপর এসপি। আর আয়ান ওই মুহূর্তে প্যালেসের পিছনের দিকের ছাদে দাঁড়িয়েছিল, রিয়ানা ভিতরে চলে যাওয়ার পর। অশ্রুসিক্ত নয়নে নিচে তাকাতেই নজরে আসে সানাকে। এটা দেখে তার ভ্রু কুঁচকে আসে। সে সানাকে ডেকেছিল কিন্তু রমণী শুনতে পায়নি, তাই সে নিজে নেমে এসেছে। আর ব্যাস, সেও ফেসে গিয়েছে। সে পরে আসাতে তাকে বেহুশ করা হয়নি, সোজা এনে তাকে খুঁটির সাথে বেঁধে রেখেছে। তার সামনেই বসে আছে তাদের রাজা। চারপাশে বাকি লোকজনগুলো আনন্দে নৃত্য করছে। আর তার গায়ে কিছুক্ষণ পর পর বালুর মতো কি যেন ছুঁড়ে মারছে। ঘরের ভিতর থেকে এসপি এইসব কিছু লক্ষ্য করছে ছিদ্র দিয়ে, আর সানাকে বলছে, এসপি, আয়ানের কি হবে? জানি না আর ওদের হাতে বর্ষা। ভরসা? আরে ওরা ওকে মেরে ফেলবে, আর তুই ওদের ভরসা করছিস। এসপি নাক মুখ কুঁচকে তার দিকে তাকায়। ঝাঝাল কণ্ঠে শুধালো, আবে গাধি, এই বর্ষা সেই ভরসা না। এই বর্ষা হলো তীরের ওল্ড ভার্সন। মুহূর্তে সানা চোখ বড় বড় করে তাকায়। একটা ফাঁকা ঢুক গিলে আওড়ায়। হাম চমাজ গায়ে। এই ভরসার মানে, বিনা টিকিটে উপরে যাওয়া কনফার্ম। সানা আবারও পায়চারি শুরু করে। অদূরে মাস্টারের লোকগুলো এখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। এসপি তাদের একজনের ফোন নিয়েছিল কল করার জন্য। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এক ফোঁটা নেটওয়ার্কের চিহ্নমাত্র নেই। সানা পা থামিয়ে চিন্তিত স্বরে বলে, এসপি, আমাদের সানডে মানডেকে বাঁচাতে হবে, আমার একমাত্র ননদের জামাই বলে কথা। এসপি তোরাক করে তার দিকে তাকিয়ে সতর্ক বাণী ছুড়ে, কটকটি, তুই আয়ানের কথা আবার জাওরাকে বলে দিসনি তো? আরে না রে, এটা তো আমাদের সিক্রেট। এসপি তেরচা চোখে তাকে দেখল, না ঠিকই আছে। তার মানে বলেনি। রমণী কিছু একটা ভেবে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলে, বিটকেল, আমার কাছে একটা আইডিয়া আছে এখান থেকে বের হবার। কি? দুজনের মধ্যে তাদের আইডিয়া নিয়ে কথা হয়ে গেল। এসপি তাতে সম্মতি জানালো। কিন্তু কথা হচ্ছে এখান থেকে বের হবে কিভাবে? দরজায় তালা। সানা ঘরের চারদিকে তাকিয়ে দেখে কোন জানালা আছে কিনা। কিন্তু কোথাও জানালার চিহ্নটুকু নেই। তাই সে রাগে ভীষণ জোরে কাঠের দেওয়ালে ধাক্কা মারে। সাথে সাথেই ওই সাইডের দেওয়াল পড়ে যায়। কাঠগুলো বেশ পুরনো, আর কোনোরকম আধুনিক অস্ত্র না থাকা এগুলো একদম নড়বড়ে হয়ে আছে। এসপি হা করে চারদিকে আগে তাকায়। সানা তার কাহিনী বুঝল না। তাই জিজ্ঞেস করে, কি রে, তুই চারদিকে কি খুঁজছিস? তোর জাওরাকে, বেটা দেখলে আমার দোষ দিবে, বলবে আমার বউ জীবনে ও এসব করতেই পারে না। রমণী তার কথা কেটে বলে, রানভীর এতটাও খারাপ না। সানার বাক্য খানা শ্রবণ হতেই এসপি তাকে অবাক চোখে অবলোকন করল। সানা কি বলতে কি বলে ফেলেছে মনে পড়তেই কথা ঘুরানোর জন্য তড়িঘড়ি করে বলে, এসব ছাড়, দেখেছিস আমার শক্তি? এক ধাক্কায় কেল্লাফাত। ইস, আগে জানলে কবেই তোকে ফেলে চলে যেতাম। হ্যাঁ, হ্যাঁ, আমি তোকে খুব ভালো করেই জানি। এখন চল।
এসপি আর সানা এগিয়ে গেল। তাদেরকে দূরের একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। সানা যেতে যেতে বলে, আচ্ছা এসপি, তোর কাছে 500 টাকা আছে নি বল? কেন, তুই এখন 500 টাকা দিয়ে কি করবি? আরে ওদের দেওয়াল ভেঙেছি, ক্ষতিপূরণ দিতে হবে তো। তুই তো জানিস আমি লুটেরা হতে পারি কিন্তু মানুষ ভালো। তো ভালা মানুষ, দিবা যখন তোমার পকেট থেকে দাও। আমার পকেট থেকে কেন দিচ্ছ? আরে দে না, আমার কাছে নাই তো। আচ্ছা প্রমিস কর, এখন আমি দেব, তারপর তুই প্রাসাদে গিয়ে দিয়ে দিবি। এটাও হিসাবের খাতায় লিখে রাখো, একদিন কারোরপতি হয়ে দিয়ে দেব। কেয়াম তো হয়ে যাবে, কিন্তু না তুই কারোরপতি হবি, আর না বাকির খাতা পূরণ হবে। চুপচাপ চল। সানা নিজের নাকের পাটাতন ফুলিয়ে হাঁটতে থাকে। দুজনেই চলে গেল আদিবাসীদের কাছে আয়ানকে বাঁচাতে। আয়ানকে এখনো একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। সামনেই তাদের রাজা বসে। তারা সবাই আনন্দে মত্ত। সানা ও এসপিকে এখনো লক্ষ্য করেনি। হঠাৎ সানা পিছন থেকে চিৎকার করে বলে, জিঙ্গালালা হু হু, জিঙ্গালালা হু হু। মুহূর্তে সবার দৃষ্টি আকর্ষিত হয় তাদের উপর। সবাই পিছনে ফিরে তাকাতেই দুজনকে নজরে আসে। সঙ্গে সঙ্গে সবাই তাদের হাতের বর্ষাগুলো তাদের দিকে তাক করে। আয়ান ঘাড় কাত করে তাদেরকে দেখে, তার মনে যেন একটু আশার আলো ফুটে উঠেছে। সে সেখান থেকে করুণ স্বরে ডেকে ওঠে, ম্যাম, আমাকে বাঁচান, এরা আমাকে বলি দিতে এনেছে। আমি আপনার পিছু নিয়ে ফেঁসে গেছি। সানা আর এসপি পা টিপে টিপে চলে গেল আদিবাসীদের প্রধানের সামনে। তাদের রাজা কিক্ষণ তেরছা চোখে তাদের দুজনকে অবলোকন করল। সানাও চোখ বড় বড় তার চোখের দিকে তাকালো। রাজা ভ্রু কুঁচকে পিছনে সরে এলো। আয়ান এসপির কানে ফিসফিস করে বলে, এই ইচড়েপাকা ছেলে, আমার হাত হলো। আমি তোমাদের পিছনে এসে এদের বলির পাঠা হয়ে গিয়েছি। আবে চুপ কর, তোকে বাঁচাতেই তো আমরা রিস্ক নিয়ে এখানে এসেছি। এখানে যা হবে চুপচাপ দেখবি, কিছু বলবি না। আয়ান টু শব্দটি করল না, চুপচাপ দাঁড়িয়ে থাকল। চারদিকে আদিবাসীরা তাদের দুজনকে দেখে তাদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেল। চোখে মুখে হিংস্রতা স্পষ্ট। তারা সবাই মুখে মুখে বলতে শুরু করে, কুয়া লালা কুকু, কুয়া লালা কুকু। এদের কাণ্ড দেখে সানা এসপি দুজনেরই মনের ভিতর একটু ভয় ঢুকে গেছে। কেননা তাদের দেখতে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে, আর হাতে অস্ত্র তো আছেই। কিন্তু তারা এমন এক জায়গায় আছে, যেখান থেকে কোনোমতে পিছপা হওয়া যাবে না। না হলে নিজেরও মৃত্যু নিশ্চিত। সানা একটা ফাঁকা ঢুক গিলে ভয়টাকে নিজের ভেতর চেপে নির্বিকার চিত্তে আওড়ায়। হ্যালো, হামারা নাম সানা হে। রাজা তাদের দিকে কিক্ষণ তাকিয়ে বুঝার চেষ্টা করল তারা কি করতে চাইছে। তারা কোন শত্রু পক্ষের নাকি। কিন্তু সানার মাচুম চেহারা দেখে নিজের বুকের পাটাতন ফুলিয়ে গর্বিত সুরে বলে, और हमारा नाम आगा गात्री। রাজার মুখে নিজের নাম শোনা মাত্রই সামনে থাকা সানা ফিক করে হেসে দিল দাঁত বের করে। পাশে দাঁড়িয়ে থাকা এসপিও বুহো বুহো শব্দ করে হেসে দিল। সে হাসতে চাইছে না, তারপরও পেট ফেটে হাসি আসছে। এসপি হাসতে হাসতে বলে, সানা, এটা সিরিয়াস মোমেন্ট ইয়ার। কিন্তু আমার এর নাম শুনে হাসি থামছে না। এমন মনে হচ্ছে এ জন্মের পরে হেগে দিয়েছে, তাই এর নাম রেখেছে আগা। এমন নাম আমি আমার বাপ দাদার গোত্রেও শুনিনি। আমিও না আর। দুজনে হাসতে হাসতে পেটে ধরে নিচে বসে পড়ল। সানা চোখ তুলে রাজার দিকে তাকিয়ে বলে, 1 মিনিট আগাজি আমরা হেসে নেই। 2 মিনিট পরে আমরা সিরিয়াস বাতে হোঙ্গে। বাট আই নট প্রমিস। তার বলা বাক্য খানা সামনের মানব বুঝতে না পারলেও তাদের হাসি দেখে সে রেগে আগুন। নিজের হাতের বর্ষাটা সানা ও এসপির দিকে তাক করে শক্ত কণ্ঠে আওড়ায়, হামারা মানজো না রাখে, হাম উস্কা জান না রাখে। ব্যাস দুজনের হাসি বন্ধ। সোজা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেল। সানা মুখে মেখে হাসি টেনে বলে, আরে আরে কি করছেন ছলি ছাত্রীজি, আই মিন ভোলা ভাত্রীজি, আই মিন আদা আদ্রিজি। পাশে থাকা এসপি নিজের কপাল চাপড়ে তাকে ধাক্কা দিয়ে বলে, আরে আর কি করছিস, মারবি তো আমাদের। এর নাম আগা গাত্রীজি। সানা টান দিয়ে তাকে সামনে এনে তার পিছনে চলে গেল। এবার এসপি ঠিক রাজার বর্ষার সামনে। তার চোখ কপালে। সানা পিছন থেকে বলে, এবার তুই বল। এসপি তোতলিয়ে বলে, ই ই ইয়ে মানে, মানে দিল্লি আগ্রাজি, সরি আগ্রা দিল্লিজি, মা নে। সে একটার পর একটা নাম বলেই যাচ্ছে, একটাও হচ্ছে না। আর এদিকে আগা গাত্রী একদম রেগে আতারা চিহ্নগুণ। পিছনে খুঁটির সাথে বাধা আয়ান মনে মনে নিজেকে 100টা গালি দিচ্ছে। এরা একে বাঁচাতে এসেছে, নাকি আরো তাড়াতাড়ি মারতে এসেছে উপরওয়ালাই জানে। তাই সে পিছন থেকে চিৎকার করে বলে, আরে আগা গাত্রীজি। সানা এসপি দুজনেই এক দৌড়ে তার দুপাশে দাঁড়িয়ে বলে, জিজুজি বাতায়েঙ্গে। এবার আয়ান ঠিক আগা গাত্রীর বর্ষার সামনে।
বর্ষার ধারালো অংশটা ঠিক তার নাক বরাবর রেখেছে। আয়ান আমতা আমতা করে বলে, আমার নিজের নাম মনে নেই, আমি কি আপনার নাম বলবো? সানা পাশ থেকে এসপিকে ইশারা করে এটাই সময়। হঠাৎ সে সবার সামনে গিয়ে দুই হাত দুদিকে নাড়িয়ে বলে, হামারি জঙ্গল মে আপকা স্বাগত হে। আপ ব আই মিন হামারা পার্টি মে আপকি স্বাগত হে। ধুর, আই মিন আপকি জঙ্গল মে হামারা স্বাগত হে। হ্যাঁ এবার ঠিক আছে। উস্কি লিয়ে আজ কি পার্টি মেরি তারাফ সে। পার্টি পার্টি ইয়াহ বিটকেল মিউজিক অন। আজকে এপি হবে। আগা গাত্রী ভ্রুকুচকে সানার দিকে তাকিয়ে আছে। খুঁটিতে বাধা আয়ানের অবস্থা বেহাল। সে কাদো কাদো সুরে বলে, ম্যাম, এপি মানে? আবে এপি মানে আদিবাসী উইথ পার্টি। কিন্তু সত্যি বলতে আমার মনে হচ্ছে এপি না এডি হবে। এখন আবার এডি এর মানে কি? মানে আদিবাসী ইন ডেঞ্জার। এই বলে এসপি মাস্টারের লোকগুলোর থেকে নিয়ে আসা ফোনে চালিয়ে দিল বাদশার কালা চশমা গানটা। সাথে সাথে সানা নিজের হাত পা দুলিয়ে একে একে মহিলাদের টেনে আনছে আর মুখে বলতে থাকে, আনিয়া তোকমা বেগাই না তো চণ্ডীগড় তো আইবে। পিছনে এসপি ফিসফিস করে বলে, আরে কি করছিস, ভুল লিরিক্স। আবে, এখানে কি আমি গান শিখাতে এসেছি নাকি? এরা নাচের তালে তালে ভুলে যাক, তারপরে তো আমরা কেল্লাফাত, তুই আয়ানের হাত খোল। আমি ওই আগা গাত্রীর 12টা বাজিয়ে আসছি। এসপি চলে গেল আয়ানের হাত খুলতে। এদিকে সকল আদিবাসী হঠাৎ এমন আধুনিক মিউজিকের সুরে সবাই নিজের দিন দুনিয়া ভুলে সানার সাথে তাল মিলাতে শুরু করে দিল। আগা গাত্রীও বাদ গেল না। সানা সুযোগ বুঝে ভিড়ের ভিতর বসিয়ে দিল তার টাকে 2-3টা। আগা গাত্রী মাথায় হাত দিয়ে চারদিকে তাকাতেই দেখে সবাই নাচে ব্যস্ত। সে ধ্যান দিল না। পরপর 3-4বার তার সাথে এমন হয়ে গেল। এদিকে রমণী মনে মনে হেসে কুটি কুটি মুখে বলছে, মানুষ খাওয়া বের করাচ্ছি। এদিকে এসপি আয়ানকে খুলে দেখে সানা পুরো দমে তাদের সাথে ডান্স করতে ব্যস্ত। এসপি কপাল চাপড়ে তার দিকে এগিয়ে গেল। সানা এসপির দিকে তাকাতেই এসপি চোখ দিয়ে ইশারা করে কাজ হয়ে গিয়েছে। সানার সামনে থাকা ব্যক্তিকে ধাক্কা মেরে সরাতে সরাতে বলে, ও তেনু কালা, ও মেনু পালা, আবে হাট শালা। মোবাইলে চলতে থাকে একের পর এক মিউজিক। এই সুযোগে সানা, এসপি আর আয়ান তিনজনেই পালিয়ে যায়। কারোর সেদিকে কোন খেয়াল নেই। কিন্তু কিক্ষণ পরে আগা গাত্রী চারদিকে তাকিয়ে দেখে তাদের কেউই নাই। মুহূর্তে সে ধরে ফেলে তাদের চালাকি। রেগে আগুন হয়ে সবাইকে থামিয়ে দিল মুহূর্তে। সে একদলকে তাদের পিছনে পাঠায়। এদিকে সানা, এসপি আর আয়ান প্রাণপণে দৌড়াচ্ছে নিজেদের জীবন নিয়ে। কিন্তু ঘুরে ফিরে তারা একই জায়গায় আসছে বারবার। আর যে ড্রোনগুলো এতক্ষণে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়েছে। হঠাৎ জ্যাকের চোখে একটা ড্রোনের সিসিটিভি ফুটেজ আসে যেখানে তিনজনকে এক পলকের জন্য দেখা গিয়েছে। সে তাড়াতাড়ি ইয়ারপিসের মাধ্যমে আরজের কাছে বার্তা পাঠায়, বসো, আই থিঙ্ক আই ফাইন্ড দেম। আরজে কোন দিকে না তাকিয়ে পাইলটের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে আদেশ ছুড়ে, গেট দ্য হেলিকপ্টার দেয়ার নাও। উমেদ ভবন প্যালেসের সৌন্দর্য যতটা আলোয় মোড়া, তার পেছনের জঙ্গল ঠিক ততটাই অন্ধকারে ডুবে। আর সেই অন্ধকারে শুধু গাছ নয়, বাস করে এমন মানুষ, যারা সভ্যতার থেকে অনেক দূরে। এই জঙ্গল কোনো মানচিত্রে নেই, কোনো সরকারি নথিতেও তার সীমা আঁকা নেই। এই জঙ্গল বিস্তৃত, চোখ যতদূর যায়, তারও পরের অন্ধকার পর্যন্ত। রাত নামলে জঙ্গলের ভেতর ঢোকা মানে নিজের মৃত্যুকে নিজেই আহ্বান করা। পুলিশ, প্রশাসন, এমনকি সেনাবাহিনীর দলও জঙ্গলের এক নির্দিষ্ট সীমার পর আর এগোয় না। জঙ্গলের একদম গভীরে বাস করে এক রহস্যময় আদিবাসী গোষ্ঠী আরাভিন। তারা নিজেদের কখনো সভ্যতার সামনে আনে না, নিজেরা বের হয় না, আর কাউকেও নিজেদের এলাকায় ঢুকতে দেয় না। আরাভিনদের বিশ্বাস অনুযায়ী জঙ্গল তাদের মা, আর বাইরের মানুষ সেই মায়ের শত্রু। জঙ্গলের চারপাশে ছায়ার মতো ঘিরে আছে আরও কিছু আদিবাসী গোষ্ঠী, যাদের দেখা যায় না নিয়মিত, কিন্তু যাদের উপস্থিতি টের পাওয়া যায় হঠাৎ করেই। ওরা কদাচিৎ সভ্যতার মুখ দেখে। তাদের মধ্যে অন্যতম হল কালরুক, তারা বাস করে জঙ্গলের পূর্ব প্রান্তে। ইবেলিনা এখন সেদিকেই যাচ্ছে, তার সাথে তার কয়েকজন সঙ্গী। তার জঙ্গলের সকল পথ ঘাট চিরচেনা। এই জঙ্গলে তার শৈশব কেটেছে। তার বাবা আসাদুল্লাহ সিদ্দিকী যদিও এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন, তবুও যৌবনে ছিলেন একজন দক্ষ তীরন্দাজ। এবং তিনি মেয়েকেও শিখিয়েছেন তার এই কৌশল। ইবেলিনাও তার মতো একজন দক্ষ তীরন্দাজ, হাতে ধনুক এবং পিঠে তীর বাঁধা। তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিকে চোখ বুলিয়ে এগিয়ে চলছে সে কলরুক আদিবাসীদের দিকে। তার বিশ্বাস সানা ও এসপিকে তারা নিয়ে গিয়েছে। এর আগেও তারা প্রাসাদ থেকে এই দিনে অনেক মানুষকে নিয়ে গিয়েছিল। পথঘাট জানাতে খুব অল্প সময়ে সে কৌশলগতভাবে সেদিকে এগিয়ে চলছে। আরজের হেলিকপ্টার এগিয়ে চলছে ইস্টের দিকে।
এরই মধ্যে জ্যাক আরেকবার বলে ওঠে, বসো। ইস্ট সাইডে 2-3 জনকে এক ঝলক দেখা গেছে। লোকাল ট্র্যাকার কনফার্ম না, কিন্তু ভিজুয়াল আইডেন্টিফিকেশন। আর যে তরফ থেকে কোন প্রত্যুত্তর যায়নি। সে শুধু হেলিকপ্টারের কাছে হাত রাখে। তার আঙুল কাঁপছে। হেলিকপ্টার হঠাৎ দিক ঘুরিয়ে নেয়। রাতের জঙ্গল ওপর থেকে যেন এক বিশাল কালো সমুদ্র। হেলিকপ্টারের পাখার বাতাসে গাছের মাথা দুলে ওঠে। পাতার ফাঁক দিয়ে আলো ঢুকে আবার মিলিয়ে যায়। আর যে চোখ বন্ধ করে 1 সেকেন্ডের জন্য। শুধু একটা মুখই ভেসে উঠছে, সানা। তার মুখ থেকে ফিসফিস করে নিঃসৃত হয়, মাই লাভ। সে চোখ খুলে পাইলটের দিকে রুক্ষ কণ্ঠে আদেশ ছুড়ে, ল্যান্ড ইট। পাইলট তার দিকে তাকিয়ে আওড়ায়, বসো, এখানে ল্যান্ডিং। আই সেড, ল্যান্ড ইট। হেলিকপ্টার নামতে নামতে জঙ্গলের বুক কেঁপে ওঠে। পা রাখতেই আর যে হাঁটু পর্যন্ত কাদায় ডুবে যায়। তার কিছু যায় আসে না। সে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে চারদিক। পরপর কাইলিন ও জ্যাকো নামে এগিয়ে যায় আর্যের সাথে। আর্যের গলা ছিঁড়ে বেরিয়ে আসে চিৎকার, সানা, ওয়াইফি। নামটা জঙ্গলের ভেতরে প্রতিধ্বনি হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু কোন প্রত্যুত্তর আসে না। তার কণ্ঠনালী ফুঁড়ে বারবার সানার নাম উচ্চারিত হয়, বিপরীতে শূন্যতা ছাড়া আর কিছুই এলো না। চারপাশে তার লোকেরা ছড়িয়ে পড়ে। সশস্ত্র গার্ড, নাইট ভিশন, থার্মাল স্ক্যানার, ড্রোন আকাশে। জ্যাক দ্রুত কমান্ড দেয়, গ্রুপ ডেল্টা, নর্থ ইস্টে ছড়াও। ব্রাভো, থার্মাল অন করো। কোনো হিউম্যান হিট পেলেই রিপোর্ট। কাইলিন হাতে ডিভাইস ধরে আছে। তার চোখ স্ক্রিনে। আর যে ঝোপঝাড় সরিয়ে এগোয়। পাতা, ডাল, কাটা সবকিছু তার হাতে রক্ত লাগিয়ে দেয়। কিন্তু তার সেদিকে বিন্দু পরিমাণ খেয়াল নেই। মস্তিষ্কে চলছে শুধু একটাই নাম, সানা। সে হঠাৎ সামনের দিকে দৌড়ানো শুরু করে। তার লোকেরা পেছনে ছুটে। জঙ্গলের ভেতর যত গভীরে সে ঢোকে, তার ভেতরকার মানুষটা তত বদলে যাচ্ছে। রাত আরও ঘন হয়ে এসেছে। জঙ্গলের আকাশে চাঁদ নেই, শুধু কালো মেঘের স্তর। ঠিক সেই সময় সারহাদের হাতে থাকা স্যাটেলাইট ডিভাইসটা হালকা কেঁপে ওঠে। একটা সংকেত, খুব ক্ষীণ, খুব অস্থির। সে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। তার চোখ ধীরে ধীরে শক্ত হয়ে যায়। সিগন্যালে দেখাচ্ছে ইস্টার্ন ফরেস্ট ডিপ জোন। সারহাদ গাড়ি থেকে নেমে পড়ে। আর ভিতরে গাড়ি যাবে না। তার পিছনে এজাজ, ইয়ান, বাকি গার্ডরাও নেমে পড়ে। জুতোর নিচে শুকনো পাতা ভাঙে। এই শব্দটা কানে ঢুকে বিকট আওয়াজে। সবার হাতে আধুনিক অস্ত্র, গান, রাইফেল। রাত প্রায় 3টার কাছাকাছি। যত রাত নামছে জঙ্গল ততটাই ভয়ঙ্কর হয়ে উঠছে। দূরে কোথাও অজানা পাখির কর্কশ ডাক, আবার কখনো নেকড়ের মতো কোনো কিছুর দীর্ঘ হাহাকার। এই শব্দগুলো মিলেমিশে রাতকে আরও ভারী করে তুলেছে। চাঁদ আছে, কিন্তু আলো নাই। পাতার ঘনত্ব আলোকে মাটিতে পৌঁছাতে দেয়নি। কেবল মাঝে মাঝে কোথাও কোথাও ফাঁকা জায়গায় ফ্যাকাশে আলো পড়ে, ঠিক যেন মৃত মানুষের চোখ। এগুলোর মধ্যেই ছুটে চলছে সানা, এসপি আর আয়ান। কিন্তু এই নিয়ে 3বার তারা ঘুরে ফিরে একই জায়গায় আসছে। এই জঙ্গলটায় এমন যেন কোনো গোলক ধাঁধা। আয়ান সামনে, তারপর সানা, তারপর এসপি। তারা এবার ক্লান্ত। এক জায়গায় দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে শ্বাস টেনে নিচ্ছে। আয়ান নিজেকে সামলে বলে, ম্যাম, মনে হচ্ছে জিন্দেগি পার হয়ে যাবে, কিন্তু জঙ্গল পার হবে না। পাশ থেকে এসপি বলে ওঠে, আমার তো মনে হচ্ছে ওই খুশদিলের মেয়ের বিয়ে, বাসর, বাচ্চা, নাতিফুতি সব হয়ে যাবে। আর আমি এখানেই থেকে যাব। এই সব কিছু ওই কাটাপ্পা মামার অভিশাপ। হে উপরওয়ালা, নানা ডাক শোনার জন্য হলেও এই জঙ্গল থেকে বের করো। এই কটকটি, তুই কিছু বলছিস না কেন? রমণীর তাদের কথায় কোন ধ্যান নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের খ্যাপা কুকুরগুলোর দিকে। এরা আদিবাসীদের পালিত, তাদের মতোই হিংস্র। আদিবাসীদের বাসস্থানের চারদিকে এরা ঘিরে রয়েছে যেন বাহিরের কেউ প্রবেশ করতে না পারে। সামনে অল্প কয়েকটা হলেও চারদিকে আরও অসংখ্য। রমণী পিছনে তাকাতেই দূর থেকে মশালের আগুন নজরে আসে। মানে আদিবাসী তাদের খোঁজ পেয়ে গেছে। সানা একটা ফাঁকা ঢুক ঢিলে এসপির দিকে তাকিয়ে আওড়ায়। বিটকেল সামনে কুত্তা, পিছনে আদিবাসী। কোন দিকে যাব তাড়াতাড়ি বল। সানার কথা শ্রবণ হতেই আয়ান ও এসপি তড়িৎ গতিতে সামনে পিছনে তাকাতেই তাদেরও নজরে আসে বিষয়টা। এসপি পিছনে তাকিয়ে বলে, দেখ, কুকুর কামড় দিবে, এতে অ্যান্টিভ্যাকসিন নিলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আদিবাসীরা ডিরেক্ট রান্না করে খাবে। এতে বাঁচার সম্ভাবনা 0%। আমার মতে কুকুর। কিন্তু আয়ান তার বিরুদ্ধে মতো পোষণ করে। আদিবাসীদেরকে আমরা আবার গুমরা করে পালাতে পারবো। কিন্তু কুকুরের থেকে পালাতে পারবো না। আবে না রে সানডে মানডে, খ্যাপা সিংহের মতো তাকিয়ে আছে এরা।
এবার আর পার্টির মুডে নাই, এবার ঠিক প্যান্ট ভিজানোর মুডে আছে। তাই আমাদেরকে সামনে যাওয়া উচিত। দুজনেই একমতে সম্মত হলো। কিন্তু সামনে তাকিয়ে দেখে সানা নেই। কিরে এটা গেল কই? আদিবাসীর হাত থেকে বাঁচলেও জাউরা ঠিক মেরে ফেলবে এর বউয়ের কিছু হলে। এই বলে তারা চারদিকে তাকিয়ে দেখে সানা ডান দিকে কবেই দৌড়ে চলে গিয়েছে। সে না গিয়েছে সামনে, না গিয়েছে পিছনে, গিয়েছে ডান দিকে। এসপি আর আয়ান হা করে তাকিয়ে। এই মেয়ে কেমন নিঃশব্দে কেটে পড়েছে তাদেরকে ফেলে। তাদের হুঁশ ফিরতেই দৌড় লাগালো সানার পিছনে। এসপি চিৎকার করে বলে, ভাবিজি রুকিয়ে, ম্যাম জি হামে লে যায়। সানা ওখান থেকে চিৎকার করে বলে, শ্বশুরজি, নন্দাইজি বাগিয়ে। ইয়াদ রাখিয়ে, নিজে বাঁচলে বাপের নাম। কারোরপতি হব আমি, আপনাদের কি কাম? এসপি দৌড়াতে দৌড়াতে আয়ানের দিকে তাকিয়ে বলে, দেখেছিস কেমন স্বার্থপর মহিলা, একে নিয়ে আমি 12-13 বছর খুব কষ্টে আছি রে। তারপরেও এর জাউরা এসে বলবে, সব দোষ আমার। আমার কষ্ট বোঝার কেউ নাই রে। জানিস ছোটবেলা থেকে এর জন্য আমি কত মার খেয়েছি। এই মেয়ে স্কুলে একদিনও বই নিয়ে যেত না। প্রতিদিন আমারটা নিয়ে বসে থাকতো। আর স্যার এসে প্রতিদিন আমাকে মারত। গাছে গাছে চুরি করত ও আর ফাঁসিয়ে আসতো আমাকে। আর সব বিচার যেত আমার মামার কাছে। এজন্যই তো উনি আমায় দেখতে পারে না। আর মেয়েও দিচ্ছে না আমাকে। এসপির দুঃখের কথা শুনে আয়ানের খুব খারাপ লাগলো। সে নিজের পা থামিয়ে এসপির দিকে হাত বাড়িয়ে দিল। এসপি ঝাড়া মেরে তার হাত সরিয়ে দৌড়াতে দৌড়াতে বলে, দৌড়া, সানডে মানডে দৌড়া। দুঃখ শুধু আমার একার না, তোমারও আসতে চলছে। সামনে যাওরা যখন তোমার শালা হবে তখন বুঝবে। এর বোন পৃথিবী উল্টে দিলেও দোষ হবে তোর। যেমনটা আমার সাথে হয়। সানার সামনে পিছনে এসপি আর আয়ান। তাদের থেকে আরও একটু দূরে কুকুরগুলো, তাদের পেছনে আদিবাসীরা। তারা সামনে গিয়ে একটা বড় গাছের অগোচরে লুকিয়ে পড়ে। কুকুরগুলো দৌড়ে সামনে গেলেও আদিবাসীরা সেখানে দাঁড়িয়ে তাদের খুঁজতে থাকে। এদিকে সানারা গাছের আড়ালে থেকে সবটাই দেখতে পাচ্ছে। আদিবাসীরা তাদের থেকে আর একটু দূরে। আয়ান সেদিকে তাকিয়ে বলে, ম্যাম এবার কি হবে? এবার তো রান্না নিশ্চিত। না কালা চশমা আছে, আর না উল্টা চশমা। পাশ থেকে এসপি শুধায়, যদি এরা সংখ্যায় কম হতো তাহলে এতক্ষণে ওরা রান্না হয়ে যেত, তাও আমার হাতে। সানা কিছু না বলে চারদিকে তাকিয়ে সবকিছু ভালোভাবে দেখে। মুহূর্তে তার মাথায় এসে গেল আরেকটা কুটিল বুদ্ধি। এসপির দিকে তাকিয়ে বলে, শোন বিটকেল, আমি ওদের সামনে দিয়ে ঠিক ওই দিকে দৌড়ে যাব। ওরা আমার পিছন পিছন দৌড়ে যাবে। আর তুই ওই গাছের নিচে গেলেই দেখতে পাচ্ছিস তো উপরে কি ঝুলছে। ব্যাস এটাতে একটা নিশানা লাগাবি। খেল খতম, টাটা, বাই বাই, গা কামছে। এসপি আয়ান দুজনেই তাকায় সেই গাছের দিকে। মুহূর্তের নজর আসে একটা বড় মৌচাক। আয়ান হা করে তাকিয়ে সানাকে বাহবা দিল। বাহ, ম্যাম মানতে হবে। আপনার মাথায় এত কুটিল বুদ্ধি কিভাবে আসে? সানা গর্বে নিজের বুকের পাটাতন ফুলিয়ে কিছু বলবে, কিন্তু তার গর্বকে খর্ব করে এসপি বলে ওঠে, দেখতে হবে না জাউরার বউ। এর মধ্যেও জাউরামি কম না। সে বলতে দেরি করে সানা তার পিঠে ধুম করে আরেকটা বাজাতে দেরি হয়নি। আয়ান এত জোরে আওয়াজ শুনে এসপির দিকে তাকিয়ে বলে, মনে হয় আদিবাসীরা উল্টে পড়েছে। এসপি নিজের পিঠ ঢলতে ঢলতে বলে, হ্যাঁ, আদিবাসী না, আমার পিঠে তালের বড়া পড়েছে। তালের বড়া? খেতে কেমন? কটকটি এর পিঠে আরেকটা তালের বড়া লাগা, যাতে এ বুঝতে পারে টেস্ট কেমন। এবার আয়ান বুঝল কোন তালের বড়ার কথা বলছে। সে অবাক সুরে বলে, ম্যাম তোমাকে এত জোরে মেরেছে? বাদ দে, ছোটবেলা থেকেই খেতে খেতে অভ্যাস হয়ে গেছে রে। 24 ঘন্টায় 48টা খাই আমি। এখন এগুলো নর্মাল হয়ে গেছে। না খেলে পিঠ বলে, তালের বড়া কই? সানা তাকে তাড়া দিয়ে বলে, হ্যাঁ, হ্যাঁ এসপি এটাই সময়। তারা এদিকে আসছে। এসপি সাফ সাফ তাকে নিষেধ করে দিল, একদম তুই যাবি না, আমি যাব। ওখানে গিয়ে আবার আমার টেনশন বাড়াবি। আর তোর জাউরা তো দেখতে পারলে আমাকে আদিবাসীদের কাছে স্বেচ্ছায় নিজ হাতে রেখে আসবে। তাদের মধ্যে এই নিয়ে বাকবিতণ্ড হয়ে গেল। সব ঠিকঠাক হয়ে গেছে, এসপি ওখানে দৌড়ে যাবে তাদের সামনে। তার পেছনে আদিবাসীরা যাবে। সানা আর আয়ান মিলে মৌমাছির বাসায় নিশানা লাগাবে। ব্যাস সবকিছু ঠিকঠাক। হঠাৎ এসপি গাছের আড়াল থেকে বেরিয়ে আদিবাসীদের সামনে গিয়ে বলে, জিঙ্গালালা হু হু, আগাজি কুকু, এই বলে সামনের দিকে দৌড়ে চলে গেল। আদিবাসীরা তাকে দেখে খ্যাপা সিংহের ন্যায় তার পিছনে লাগালো দৌড়। ঠিক সেই গাছের নিচে আসতেই সানা আর আয়ান একসাথে কতগুলো ঢিল মেরে দিল। ব্যাস মৌমাছিরা ক্ষেপে তাদের পিছনে লেগেছে একঝাঁকে। আদিবাসীরা বুঝতেও পারেনি যে এমন কিছু হবে। মুহূর্তে মৌমাছিরা তাদেরকে ঘিরে ফেলে। একের পর এক হুল ফুটিয়ে দেয়।
মৌমাছিদের হাত থেকে রেহাই পায়নি এসপি নিজেও। তার পিছনেও বসিয়ে দিয়েছে একটা। কিন্তু সে থেমে নেই, নিজের জীবন নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, কটকটির বাচ্চা, ঠিক এভাবেই আমি নিজে ওয়েলকাম করে বিপদ ডেকে আনি জীবনে। পালা, এসপি পালা। আর এদিকে আদিবাসীরা উল্টোদিকে দৌড়াচ্ছে। তাদের এমন বেহাল অবস্থা দেখে সানা আর আয়ান হাসতে হাসতে পেট ধরে নিচে বসে পড়ে। কিন্তু তাদের হাসিকে থামানোর জন্য পিছন থেকে এসে দাঁড়ায় আবার কুকুরের পাল। সানা আর আয়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না। দৌড় লাগালো এসপির পিছনে। সানা দৌড়াতে দৌড়াতে বলে থাকে, আরে এই কুত্তাগুলোর থেকে তো হেগে দেওয়া আগাজি আরো ভালো ছিল। অন্তত কালা চশমা লাগিয়ে এর কোমর দুলানো গিয়েছে। আর কুত্তাগুলো তো পিছাই ছাড়ছে না। এমন মনে হচ্ছে মৌচাকের একটু মধু আমার পিছনে লেগে আছে। ম্যাম, আমার পিছনেও লেগে আছে। নন্দাইজি মধু ছাড়েন। শুধু দৌড়াতে থাকেন। তারা তিনজন দৌড়াচ্ছে সামনে, আদিবাসীরা দৌড়াচ্ছে উল্টো দিকে। আর কুকুরগুলো দৌড়াচ্ছে তাদের পিছনে। জঙ্গলের পূর্ব দিকের পেছনের রাস্তাটা ছিল শেষ প্রান্তে, এরপরে আর রাস্তা নেই, শুধু গভীর অরণ্য, যেখানে ঢুকলে মানুষ হারাতে বাধ্য। আর যে সেখানে পৌঁছায় প্রথম। চারপাশে তার সশস্ত্র বাহিনী ছড়িয়ে পড়েছে, নাইট ভিশন গগলস, আধুনিক অস্ত্র, ট্র্যাকার সব আছে, কিন্তু তার বুকের ভেতর যে ভয়টা জমে আছে, সেটা কোনো প্রযুক্তি কমাতে পারছে না। এই নিয়ে তারা দুবার পুরো এলাকা ঘুরে দেখেছে, কিন্তু ফলাফল শূন্য। তার নিঃশ্বাস ভারী, চোখ দুটো লাল, কপালে ঘাম। সে নিজেকে শক্ত রাখতে ড্রাগস নিয়েছে, কিন্তু ভয়কে দমন করা যায়নি। সে ফিসফিস করে বলে উঠল, মাই লাভ, হোয়ার আর ইউ? ঠিক তখনই সারহাদ এসে দাঁড়ালো তার পেছনে, সাথে তার টিম সহ। সারহাদের চোখে জমে থাকা ক্লান্তি আর পুরনো স্মৃতির ছায়া। দুজনেই তখন রাস্তার শেষ মাথায়। হঠাৎ একটা ভাঙা, ছেঁড়া, কাপা কণ্ঠ কানে আসে দুজনের। রানভীর! শব্দটা যেন বাতাস ছিঁড়ে এসে তাদের কানে আছড়ে পড়ে। দুজনেই একসাথে ফিরে তাকায়। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। জঙ্গলের ভেতর থেকে কেউ দৌড়ে আসছে, তবে পূর্ব দিকের নয়, পশ্চিম দিক থেকে। চুল এলোমেলো, শরীর কাঁপছে, সাথে হাতের কয়েক জায়গায় রক্ত। তবু এই চেহারা, পৃথিবী উল্টে গেলেও ভুল হবার নয়। সানা, আর্যের চোখ বিস্ফারিত হয়ে গেল। সে নিঃশ্বাস নিতে ভুলে গেল। সারহাদের বুকের ভেতর কেমন যেন একটা দশ নামল। এটা কি সত্যি, নাকি চোখের ভুল, নাকি মস্তিষ্কের কল্পনা? সারহাদি প্রথম নিজের ঘোর কাটালো। সে সামনে থাকায় স্বাভাবিকভাবেই তার দিকে এগিয়ে গিয়ে নিজের হাত বাড়িয়ে দিল। বহু কসরতে আওড়াল সানাম, কিন্তু বিপরীত পাশের রমণী কারো দিকে তাকালো না। সে সোজা দৌড়ে গেল, আর গিয়ে ঝাঁপিয়ে পড়ল আর্যের বুকে। ওই মুহূর্তে আর্যে ভেঙে পড়ে। সে বিশ্বাস করতে পারছিল না যে সে সত্যিই সানাকে ছুঁতে পারছে। তার হাত কাঁপছিল, কিন্তু সে সানাকে এমনভাবে জড়িয়ে ধরল যেন ভয় পাচ্ছে একটু ঢিলে দিলেই সানা আবার মিলিয়ে যাবে। সে এত শক্ত করে ধরেছে যেন মনে হচ্ছিল নিজের পাঁজরের হাড় ভেদ করে সানাকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে। সানার নিঃশ্বাস এলোমেলো। তার হাত আর্যের কোটের পেছনে চেপে ধরা। সে কথা বলতে পারছে না, শুধু কাঁপছে। শেষ মুহূর্তে চারদিক থেকে প্রায় এর উপর বন্য কুকুরের দল তাদেরকে ঘিরে ফেলেছিল। যা দেখে রমণী সত্যিই ভয় পেয়েছিল। ঠিক তখনই জঙ্গল থেকে বেরিয়ে এলো আয়ান ও এসপি। আর তার পেছনে এক ঝাঁক কুকুর। চোখ জ্বলে উঠা, দাঁত বের করা, উন্মত্ত ছুট। আর্যের গার্ডরা এক মুহূর্তও দেরি করল না। গুলির শব্দে রাত ফেটে গেল। একটার পর একটা কুকুর লুটিয়ে পড়ল মাটিতে, রক্ত, ধুলো, ধোঁয়া সব থেমে গেল। কিন্তু সেখান থেকে একটা কুকুর কোনোমতে গুলি থেকে বেঁচে জ্যাকের দিকে এগিয়ে আসে। জ্যাক গান বের করে গুলি করার আগেই তার কানের পাশ দিয়ে সাকরে একটা তীর ছুটে গিয়ে লাগে ঠিক কুকুরটার বুক বরাবর। মুহূর্তে সেটি চামড়া ভেদ করে, মাংসপেশি ছিন্নভিন্ন করে ছিটকে পড়ে দূরে। জ্যাক নিজের বন্দুক নামিয়ে পিছনে তাকাতেই দেখে ইবেলিনা ধনুক হাতে। জ্যাকের সাথে দাঁড়িয়ে থাকা কাইলিন তার এত ভালো নিশানা দেখে অবাক। তাকে বাহবা দিয়ে বলে, বাহ, মিস ইবেলিনা। এটুকু বলে পাশে তাকিয়ে জ্যাকের তীক্ষ্ণ চোখ দেখে সে থেমে যায়, সাথে নিজের হাত নামিয়ে ফেলে, ঠোঁটের হাসিটাও মিলিয়ে গেল। এসপি দৌড়ে এসে সারহাদকে জড়িয়ে ধরল। দুজন ভাই এক মুহূর্তের জন্য নিরাপদ। কিন্তু সারহাদের চোখ সেগুলো এখনো আটকে আছে আরজে আর সানার দিকে। সে দেখল সানা তার দিকে আসেনি। তার বাড়িয়ে রাখা হাত ধরেনি। এই সত্যটা যেন আবারও তার বুকের ভেতর কিছু একটা ভেঙে দিচ্ছে। সে তো বিশ্বাস করেছিল এসপির কথায়। ভেবেছিল সানা আরজেকে ভালোবাসে না। এই কথাটা হসপিটাল থেকে তার মাথায় গেঁথে আছে। তাহলে কি সানা? সে চোখ বন্ধ করতেই দুফোঁটা জল গড়িয়ে পড়ে অজান্তেই। কণ্ঠনালী থেকে ফিসফিস করে বের হয়, তোমার ভালোবাসা আমায় মুগ্ধ করে। অথচ সেই ভালোবাসায় আমি নেই। তোমার চাহনি আমায় ঘায়েল করে।
অথচ সেই চাহনিতে আমি নেই। তোমার হৃদয়ে অন্য কারো নাম জ্বলে, অথচ আমার হৃদয়ে তুমি ছাড়া কেউ নেই। কেন সানাম, 12 বছর অপেক্ষার পরও আমি কেন তোমার গল্পে নেই? জঙ্গলের বুক চিরে নেমে এসেছে অন্ধকার, এমন অন্ধকার যেখানে আলো ঢুকতে সাহস পায় না। গাছের ডালগুলো আকাশের দিকে নয়, বরং নিচের দিকে ঝুঁকে আছে। পাতার ফাঁকে ফাঁকে বাতাস ঢুকলে শীষের মতো শব্দ হয়, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। দূরে কোথাও অচেনা প্রাণীর ডাক ভেসে আসছে। আর এই জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছে সারহাদ। চারদিকে মানুষ, অস্ত্র, আলো, হেলিকপ্টারের শব্দ সব আছে। কিন্তু তার ভেতর এক ভয়ানক শূন্যতা। সারহাদের দৃষ্টি এখনো সরেনি সানার উপর থেকে। না চোখের পলক পড়েছে। বাড়িয়ে দেওয়া হাতটা ধীরে নামিয়ে ফেলে এসপি তাকে ছেড়ে সামনে দাঁড়িয়ে বলে, ব্রো, লেটস গো, আম সো টায়ার্ড। এসপির বাক্যখানা শ্রবণ ইন্দ্রিয় হতেই সারহাদের ভ্রম ছুটে যায়। ভাইয়ের দিকে তাকিয়ে নিজের ভাঙ্গাচোরা হৃদয়টাকে সামলে বহু কসরতে আওড়ায়। ইয়াহ, লেটস গো। সারহাদ যদিও যেতে চায়নি, এসপি তাকে টেনে নিয়ে যায়। তাদের গাড়িগুলো পিছনে এসে পড়েছে। সারহাদ গাড়িতে ওঠার পর যতক্ষণ গ্লাস দিয়ে সানাকে দেখা গিয়েছে সে ভ্রুক্ষেপহীন তাকিয়েছিল। রমণী তার দৃষ্টি গোচর হতেই ক্লান্ত মাথাটা এলিয়ে দিল গাড়ির সিটে আর মনে মনে আওড়ায়, তুমি কত সহজে ভুলে গেলে। আর আমি ভুলতে গিয়েও আরও গভীরভাবে জড়িয়ে গেলাম। উপসংহারে যখন মিলন লেখা ছিল না, তাহলে সূচনা এত ঝাঁকজমকপূর্ণ কেন? সানাম, আর যে এত শক্ত করে সানাকে ধরে রেখেছে যেন পৃথিবীর কোনো শক্তি আর তাকে আলাদা করতে না পারে। তার বুকের ভেতর সানার মাথা, কানে তার অস্থির নিঃশ্বাসের শব্দ। আর্যের মনে হচ্ছে, তার ভিতরে এতক্ষণ ধরে জ্বলতে থাকা তারা চিহ্ন গুণে এক পশলা বৃষ্টি হয়ে ধরা দিয়েছে তার প্রেয়সী। তার চোখ বন্ধ, তার মনে হচ্ছে যদি চোখ খুলে ফেলে, যদি এক মুহূর্তের জন্য আলগা করে ধরে, সানা আবার মিলিয়ে যাবে। এই জঙ্গল, এই রাত, এই উদ্ধার সবই হয়তো এক মুহূর্তের বিভ্রম। তার বুকের ভেতর যে ভয়টা এতক্ষণ দাঁত বসিয়েছিল, যে ভয় তাকে নিঃশ্বাস নিতে দিচ্ছিল না, যে ভয় তাকে মানুষ থেকে পশু বানিয়ে দিচ্ছিল, সেই ভয়টা ধীরে ধীরে কাটতে শুরু করে। বিপরীত পাশের রমণীও তার বুকের মধ্যে এমনভাবে লেপ্টে রইল যেন এটাই চির প্রশান্তির জায়গা। সে স্পষ্ট শুনতে পাচ্ছে আর্যের হৃদস্পন্দন জোরে, দ্রুত, অস্থির, সাথে তার একান্ত পরিচিত। আঙুলগুলো অজান্তেই আর্যের পিঠে আরও শক্ত করে চেপে ধরে। ধীরে ধীরে সানা স্বাভাবিক হয়ে আসে, আর্যে এটা বুঝে হঠাৎ তাকে আলাদা করে নেয়। দুহাত তুলে ধরে সানার গাল। কাঁপছে তার আঙুল। চোখের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলি ছুড়ে, আর ইউ অল রাইট, মাই লাভ? ইউ আর নট হার্ট এনিওয়ার, রাইট? প্লিজ, টেল মি। সানা কিছু বলার আগেই আর্যে দিকবিদিক ভুলে সানার মুখে চুমু বসাতে থাকে, কপাল, গাল, চোখের পাতা, ঠোঁটের কোণা, বারবার অস্থিরভাবে। তারপর হঠাৎ করেই রমণীর দুই বাহু চেপে ধরে হালকা ঝাঁকিয়ে গম্ভীর স্বরে হিসহিসিয়ে বলে, আর কতটা পোড়াবে আমাকে? হ্যাঁ বলো, আর কতটা? বিপরীত পক্ষ থেকে কোন আওয়াজ আসলো না। সানা শুধু দেখল তার একান্ত পুরুষটার পাগলামিগুলো। আর্যের কণ্ঠে জমে থাকা সব কষ্ট ফেটে বেরোচ্ছে। এই মুহূর্তে সে নিজেও জানে না সে কি করছে। চোখ লাল, শ্বাস ভারী। সে ফের গর্জে উঠে, 14 বছর যথেষ্ট নয় কি? কেন প্রতিবার আমার চোখের ভাষা পড়তে ব্যর্থ হও তুমি? সে সামথিং ড্যাম ইডিয়ট। অন্য পাশ থেকে কি কোন আওয়াজ আসলো? না, শুধু নিস্তব্ধতা ভেসে এলো। সানা শুধু আর্যের হাত ছাড়িয়ে তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে। মুখ ডুবিয়ে দিল তার অশান্ত বুকে। রমণীর এহেন স্পর্শে আর্যের ভেতরের রাগটা যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। সে রাগটাকে গিলে নিয়ে গভীর শ্বাস টেনে নেয়। আবার সানাকে জড়িয়ে ধরে। আর্যে সানার চুলে নাক ডুবিয়ে চুমু খায়। চোখ বন্ধ করে শান্ত স্বরে বলে, সারা জীবন তোমার সব ছেলেমানুষি, পাগলামি আমি মেনে নিতে রাজি। কিন্তু ছেড়ে যাওয়ার প্রশ্নটা এলে ট্রাস্ট মি, আমি পাগল হয়ে যাই। সে কপাল ঠেকায় সানার কপালে। কাপা কাপা স্বরে বলে, আর কবে বুঝবে তুমি আমাকে? এবার প্রত্যুত্তর আসে বিপরীত পাশ থেকে, আই উইল নট লিভ ইউ। আর যে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে শুধালো, নেভার। রমণী আবারও তার বুকে মুখ লুকিয়ে আওড়ায়, আই উইল নেভার লিভ ইউ। এই কথাটা যেন আর্যের বুকের ভেতর জমে থাকা সব ভয় গলিয়ে দেয়। তার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। আর যে আর কিছু বলে না। একটানে সানাকে কোলে তুলে নেয়। এমনভাবে, যেন পৃথিবীর কোনো কিছু তাকে আর ছুতে পারবে না। ধীরে ধীরে হেঁটে যায় হেলিকপ্টারের দিকে। এদিকে কাইলি ইবেলিনা ও তার সঙ্গীদেরকে বলে হেলিকপ্টারে ওঠার জন্য। তার সঙ্গীরা গিয়ে উঠে পড়ে। ইবেলিনা 2-3 বার জ্যাকের দিকে তাকিয়েছে। কিন্তু যন্ত্র মানবের সেদিকে কোন খেয়াল নেই। এমন মনে হচ্ছে তার আশেপাশে কেউ নেই।
ইবেলিনা একবার ভেবেছিল জ্যাকের সাথে যাবে, কিন্তু জ্যাকের এমন নিরুত্তাপ ভঙ্গি দেখে সে আর কথা বাড়াল না। পা বাড়িয়ে দিল কাইলিনের হেলিকপ্টারে ওঠার জন্য, কিন্তু এক কদম যেতেই পিছন থেকে আসে বজ্রকণ্ঠের আদেশ, লিনা, বোর্ড দ্য ফ্রন্ট হেলিকপ্টার নাও। তার এমন গর্জরে মুহূর্তে কেঁপে উঠল রমণী, সাথে কাইলিন অবাক চোখে তার দিকে তাকায়। সে জানে জ্যাক অনেক রাগী, কিন্তু কারো সাথে সে এই টোনে কোনোদিনও কথা বলেনি। পরমুহূর্তে সানার কথা মনে করে ঠোঁট কামড়ে হেসে মনে মনে বলে, তার মানে ম্যাম ঠিক বলেছিল। সে ইবেলিনাকে ফেলে তার সঙ্গীদের নিয়ে চলে গেল। ইবেলিনা পা টিপে টিপে গিয়ে পিছনে বসার আগেই জ্যাক পিছনের দরজাটা শব্দ করে বন্ধ করে দিল। ইবেলিনা বিমূর্ত নয়নে তাকিয়ে বলে, মিস্টার ফরেনার, আব ম্যা ক্যাসে যাও? বিপরীতে কোন শব্দ এলো না। জ্যাক পাইলটকে নামার আদেশ দেয়। পাইলট নেমে পড়তেই সে ওঠে বসে। ইবেলিনা একটু ভয়ে ভয়ে তার পাশের সিটে বসে পড়ে। মনে মনে ভাবছে, জ্যাক হেলিকপ্টার চালাতে পারবে কিনা। কিন্তু তাকে ভুল প্রমাণ করে জ্যাক দক্ষ হাতে হেলিকপ্টার উড়ানো শুরু করে দেয়। উমেদ ভবন প্যালেসের পরিবেশ সম্পূর্ণ উত্তাল। ততক্ষণে পুরো প্যালেসের সবাই জেনে গেছে সানা আর এসপিকে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর এটাও জানা গেছে আয়ানকেও পাওয়া যাচ্ছে না। সবাই 3 জনকে খোঁজার জন্য উঠেপড়ে লেগে গেছে। এদিকে ঈশানী নিজের রুমে কখন থেকে পায়চারি করছে আর মনে মনে গালি দিচ্ছে সানাকে। এই ডাইনিটা তাকে এক ফোঁটাও শান্তিতে থাকতে দিবে না। তার ভাবনার মধ্যে দরজা খুলে প্রবেশ করে রওনাক। সে এতদিন এখানে ছিল না। কোম্পানি তাকে অন্য জায়গায় পাঠিয়েছে। আজকে এসেছে ভারতে। ঈশানীর তাকে নজরে আসতে দৌড়ে গেল তার দিকে। বিচলিত কণ্ঠে আওড়ায়, উদ্ধৃতি চিহ্ন ডট। রওনাক ওই ডাইনিটা হারিয়ে। রওনাক তার কথা থামিয়ে শান্ত স্বরে বলে, রিল্যাক্স ঈশানী, তুমি এতটা উতলা হচ্ছ কেন? তুমি তো নিজেও চাইতে এমনটা, তাই না? রওনাক, সেটা অতীতে ছিল। আমি এখন বুঝতে পারছি ভাগ্য বলেও কিছু থাকে। সেজন্যই হয়তো আমি 6 বছরেও হেরে গেছি আর সে 1 বছরেই পেয়ে গেছে। ঈশানীর বাক্যখানা রওনাকের মনে যেন নতুন করে আশার আলোর ফুল ফুটালো। সে অবাক চোখে তাকিয়ে ঈশানীর দিকে। গত 3 বছর ধরে সে দেখেছে, মেয়েটা কত পাগলামি করেছে আর্যের জন্য। আর আজ সে নিজে মুভ অন করতে চাইছে। ওকে ভুলে নিজের জন্য ভাবতে চাইছে। সেটা যেন তার বিশ্বাসই হচ্ছে না। তার ভাবনার মধ্যে আবারও আসে ঈশানীর বিচলিত কণ্ঠস্বর। সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন, রওনাক? প্রথমে আম্মি, আব্বু, নিনি, তারপর ভাইয়া। আর্যে তো আমার কোনোদিনও হয়নি। এখন ওই ডাইনিটাও আমাকে ছেড়ে চলে যাওয়ার ধান্দা করছে। এই বলে সে হেঁচকি তুলে কাঁদতে শুরু করে দিল। রওনাক এগিয়ে এসে তার মাথাটা চেপে ধরল নিজের বুকের সাথে আর মনে মনে বলছে, তুমি আমাকে কোনোদিনও দেখলে না ঈশানী। বাট ডোন্ট ওয়ারি, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। ঈশানী চিন্তায় খই হারিয়ে রওনাককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিতকাল পর তার কানে আসে হেলিকপ্টারের আওয়াজ। মুহূর্তে ঈশানী নিজের মুখ তুলে হাসি মুখে বলে, মনে হচ্ছে ওই ডাইনিটা এসেছে। এই বলে সে দৌড়ে চলে যায়। রওনাক সেই আগের জায়গায় দাঁড়িয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, তুমি সবাইকেই আপন করে নিলে, শুধু আমি ছাড়া। একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ফের বলে, হয়তো আমি অনাথ বলে। আর্যের রুমের অবস্থা একদম বেহাল। চারদিকে ভেঙেচুরে আছে সবকিছু। এমন মনে হচ্ছে কোন ধ্বংসস্তূপ। আর যে ওই সময় সানাকে নিয়ে কোন দিকে না তাকিয়ে নিজের রুমে চলে এসেছে। সে আসার পর রিয়ানা আর ঈশানী সানার সাথে দেখা করতে এসেছিল। কিন্তু আর্যে তাদেরকে দেখা করতে দেয়নি। পরে বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। প্রথমেই দুজন শাওয়ার, খাবার দাবার সেরে নিয়েছে। তারপর ধীরে ধীরে আর্যে সানাকে একের পর এক প্রশ্নে জর্জরিত করে তোলে। এই যেমন, সে কেন গিয়েছে, কখন গিয়েছে, কারা ছিল, আরও অনেক কিছু। রমণী তালে গলে পাকিয়ে ফুঁসো করে এসপির নাম বলে ফেলে। ব্যাস, এই নামটাই যথেষ্ট ছিল আর্যের শান্ত মস্তিষ্ককে অশান্ত করার জন্য। তারপর থেকেই সে রুমের সবকিছু একে একে ভেঙে ফেলেছে। সে সানাকে না কিছু করতে পারছে আর না নিজের রাগটাকে গিলতে পারছে। আর তার ভাটা পড়ে জিনিসপত্রের ওপর। সানা অপরাধীর ন্যায় বেডে বসে আড়চোখে আর্যের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। সামনে আর্যে পায়চারি করছে আর কি যেন বিড়বিড় করছে। এদিকে আর্যে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। সে চায় না সানার সামনে রাগ দেখাতে। তারপরও যেন নিজেকে সংবরণ করতে পারছে না। যতবারই মনে পড়ে সানা এসপির জন্য গিয়েছে ততবার ইচ্ছা করে এই মেয়েকে চড়িয়ে দাঁত ফেলে দিতে। সাথে ওই 12 ভাতারিটাকে 101 টুকরা করতে। সানা তার এই অবস্থা দেখে মিনমিনিয়ে বলে, রানভীর ওই মেসেজগুলো এসপি পাঠায়। রমণী এইটুকু বলেই থেমে গেল। কেননা বিপরীত পাশের মানবরতারা চিহ্ন তোচক্ষু নিয়ে তেড়ে এলো তার দিকে। বজ্রকণ্ঠে বলি ছুড়ে আর্যে, এসপি, এসপি,
এসপি রাত দিন 24 ঘন্টা তোমার মুখে শুধু ওর নাম কেন থাকবে? ওর জন্য তুমি আমাকে ভুলে, নিজের জীবনের পরোয়া না করে চলে গেলে। তোমার লাইফের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কে? আমি নাকি ওই বারোভাতারিটা? রমণী তার থেকে এমন প্রশ্ন একদমই আশা করিনি। কারোর, আর যে বাকিটা শোনার আগে হাত উছিয়ে থামিয়ে দিল। তেজি কণ্ঠে আওড়ায়। কারোরপতি বললে ট্রাস্ট মি, আমি এই মুহূর্তে ওই বারোভাতারিটাকে গুনে গুনে 10টা গুলি মারব। এবার বলো কে বেশি ইম্পর্ট্যান্ট, আমি নাকি ও? রমণী কতক্ষণ ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে কিছু না বলে আলগোছে কমফর্টার টেনে জড়িয়ে হামি তুলতে তুলতে বলে, এই মুহূর্তে ঘুম বেশি ইম্পর্ট্যান্ট। এমন প্রত্যুত্তর মোটেও আশা করেনি বিপরীত পাশের মানব। এই মুহূর্তে তার এই মেয়েটাকে যে কি করতে ইচ্ছা করছে সে নিজেও জানে না। সেই নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে, আর যে না রাগ দেখাতে পারছে, না সে শান্ত থাকতে পারছে। এখন আবার তাকে ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিতে হবে, না হলে নিজেকে সংবরণ করা কষ্টকর হয়ে যাবে। তাই সে একটা একটা করে শার্টের বোতাম খুলতে থাকে। এদিকে সানা কমফর্টার থেকে মুখ বের করে, এটা দেখা মাত্রই সে অন্য কিছু ভেবে বসে। তাড়াতাড়ি কমফর্টার সরিয়ে তড়িঘড়ি করে বলে ওঠে, আরে আরে কি করছেন? আপনি ইম্পর্ট্যান্ট, আপনি ইম্পর্ট্যান্ট। আরে দুনিয়া গায়ে বাহার মে, আপ পাতি হো হামারে, দোস্ত জিন্দেগি মে হাজার হে, লিকিন পাতি এক হি হ্যায়। সানার বাক্য খানা শ্রবণ হতেই আর্যের ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। সে এগিয়ে এলো। সানা একটু পিছিয়ে যাবে তার আগেই আর্যে ঝুঁকে একদম তার কানের কাছে হাসকিশরে আওড়ায়, ম্যাডাম কি ভাবছিলেন আপনি? আমি তো শাওয়ার নিতে যাচ্ছিলাম। সামনের রমণী থতমত খেয়ে গেল। নিজের ভাবনার উপরে এক বালতি ধিক্কার জানালো। ইস কি লজ্জার বিষয়, সে কি ভেবেছিল? তার মতিভ্রম ছুটিয়ে ফের আসে আর্যের আওয়াজ, তুমি বললে আমরা খেলা শুরু করতে পারি। মুহূর্তে সানা ধাক্কা মেরে তাকে সরিয়ে আবারও কমফর্টারে ঢুকে গেল। সাথে আর্যকে শুনিয়ে শুনিয়ে বলে, অসভ্য লোক, শুধু একটু সুযোগ পেলেই সারে। আর্যে ঠোঁট কামড়ে হেসে টাওয়াল নিয়ে বাথরুমে যেতে যেতে আবারও বলি ছুড়ে, হিসাব কিন্তু এখনো বাকি আছে। তুমি আজ টায়ার্ড দেখে ছাড় পেয়েছ, কিন্তু ছেড়ে দিচ্ছি না। রমণী তোরাক করে তার দিকে তাকায়। ততক্ষণে আর্যে চলে গিয়েছে। সানা নাক মুখ কুঁচকে নিল। মুহূর্তে তার মনে পড়ে এসপির কথা। তাকে সতর্ক করতে হবে। তাড়াতাড়ি আর্যের ফোন নিয়ে এসপির দ্বিতীয় নাম্বারে ডায়াল করে। 5বার কল হওয়ার পর এসপি ফোন ওঠায়। এপাশ থেকে গেল রমণীর রুক্ষ স্বর, এসপির বাচ্চা, তোকে আমি 5বার কল দিয়েছি। কোথায় ছিলি তুই? ঘুমাচ্ছিস নাকি? বিপরীত প্রান্ত থেকে আসে এসপির ঘুম জড়ানো কণ্ঠস্বর। ভাই আজব পাবলিক তুই, নিশার ঘুম থেকে তোলে জিজ্ঞেস করছিস ঘুমাচ্ছি নাকি? এখন কি জন্য কল করেছিস সেটা বলে আমাকে উদ্ধার কর। শুনো না ইয়েয়ার, আমি না একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। আমাকে কোথায় ফাঁসিয়েছিস সেটা ডিরেক্ট বল। ইয়ে মানে রানভীর কিভাবে জানতে পেরে গেছে আমি তোর জন্য জঙ্গলে গিয়েছি। মুহূর্তে এসপির চোখের ঘুম উধাও, একটানে কমফর্টার সরিয়ে সে লাফিয়ে উঠে বসে গর্জে ওঠে সানার সাথে, কি কি বললি তুই? আমি সত্যি বলছি, আমি ইচ্ছা করে বলতে চাইনি, বিশ্বাস কর। সিআইডির মতো জেরা করে বের করে ফেলেছে এয়ার। চুপ কর, তুই আমার জীবন না নিয়ে শান্তি হবি না। এখন এটা বল, ওই জাউরা বন্দুক নিয়ে ঘুরছে নাকি রাইফেল? কামান নিয়ে ঘুরছে? বাহ বাহ, ওই কামানের পেছনের আগুনটা নিয়ে তুই ঘুরতে থাক। আচ্ছা তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তাহলে এখন রাখি, আমি একটা শান্তির ঘুম দেই। বিপরীত পাশ থেকে এসপি নিজের দন্ত পাট্টি পিষে বলে, হ্যাঁ হ্যাঁ, আমার ঘুম হারাম করে এখন তো তোর প্রশান্তির ঘুম আসবেই। আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী 10 দিন আমি আর রুমের বাইরে যাব না, আর না রুমের দরজায় খুলব। এবার যাই হয়ে যাক বাইরে, সুনামি, ঘূর্ণিঝড়, ঝড়, তুফান, ভূমিকম্প এলেও না। আচ্ছা, আগে আমার রুমে 1 কাপ কফি পাঠা, তারপর দরজা বন্ধ করিস। তেতে উঠল এসপি, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, কেন নয়। সাথে একটা থাপ্পড়ও ফ্রিতে পাঠাই, রাখো ফোন। সানা তাকে ব্যঙ্গ করে রেখে দিল। কিন্তু সমস্যা বাধে যখন 1 ঘন্টা পরও তার ঘুম চোখে ধরা দিল না। সে বারবার এদিক সেদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু ফলাফল শূন্য। কেমন যেন অশান্তি অশান্তি লাগছে তার। মনে মনে আর্যেকে একগাদা গালি দিল। এসব ওই বদলোকের কারণে হয়েছে। আমার অভ্যাস খারাপ করে ফেলেছে। না হয় আমি তো যেখানে শুই সেখানেই ঘুমাই। আমার অভ্যাস খারাপ করে এখন 1 ঘন্টা ধরে শাওয়ার নিচ্ছে। কুত্তা। সে আবারও চোখ বুজে ঘুমানোর চেষ্টা করল। হঠাৎ একজোড়া ঠান্ডা শীতল হাত তার কোমর জড়িয়ে ধরে তাকে টেনে নিল নিজের কাছে। রমণীর নাকে জড়িয়ে গেল কফি আর ভ্যানিলার স্মেল। সে টু শব্দটি করল না, আবেশে জড়িয়ে ধরল আর্যেকে।
ধীরে ধীরে আরজে এক হাতে রমণীর মাথায় বিলি কেটে দিয়ে মনে মনে ভাবে, আমার মাথায় হাত বলিয়ে দেওয়ার কেউ না থাকলেও আমি বেঁচে থাকা পর্যন্ত তোমার মাথায় আমার হাত থাকবে। কিক্ষণ কেটে গেল নির্বতায়। কিছু একটা ভেবে সানা বলে, রানভীর। বিপরীত পাশের মানব থেকে আসলো ছোট্ট গম্ভীর স্বর। আপনি ভয় পেয়েছিলেন? এবার আর কোন উত্তর এলো না। রমণী মুখ তুলে তার চোখে চোখ রেখে শুধালো, কিসের ভয়? তার কথা কেটে আরজে বলে, আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটাকে হারানোর ভয়। তারপর আর কথা হলো না, শুধু দৃষ্টি মিলিত হলো একজোড়া কৃষ্ণ কালো মণির সাথে এক জোড়া ঘোর লাগা বাদামি মণির। সানা ধীরে ধীরে নিজের মাথাটা এলিয়ে দিল আরজের বুকের ওপর। বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে মনে মনে বলে, আপনিও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সবার আগে আপনার স্থান, তারপর বাকি সব। আরজে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে নিল তাকে। মুহূর্তে দুটি ক্লান্ত দেহ আবেশে পাড়ি জমায় প্রশান্তির ঘুমের দেশে। দেওয়ালে টানানো আরজে ও সারহাদের ছবি ও তাদের ব্যাপারে অনেক তথ্য। আর এগুলোর সামনে দাঁড়িয়ে আছে তালহা আদিল। সে এই 2 দিনে সারহাদের বাবা আর দাদার ব্যাপারে অনেক তথ্য কালেক্ট করেছে। তাদের কিছু পুরনো কর্মীদেরও তথ্য জোগাড় করেছে। আবার এই সব কিছু জোড়া লাগাতে গিয়ে তার সামনে এসেছে ওয়াসিম হায়দার ও খায়রুল বাশারের প্রোফাইল। হঠাৎ তার ঘর কাঁপিয়ে বেজে ওঠে কলিং বেল। তালহা জানে কে এসেছে, তাই সে হাসিমুখে চলে গেল দরজা খুলতে। দরজা খুলতেই নজরে আসে বয়স 28-এর কাছাকাছি এক রমণীকে। কিন্তু দেখলে মনে হবে সদ্য যৌবনে পা রেখেছে। 5 ফুট 5 ইঞ্চির উজ্জ্বল ফর্সা মেয়েটি মুহূর্তে জড়িয়ে ধরল তালহাকে। তালহাও তার পিঠে হাত বুলিয়ে মুখে আওড়ালো। এতদিন পর ভাইয়ের কথা মনে পড়ল। সামনের রমণী তাকে ছেড়ে রুমে ঢুকতে ঢুকতে বলে, এখন এইসব ছাড়ো, এত ঘটকালি করে আমাকে লন্ডন থেকে নিয়ে আসলে। বললে কোন একদম গুরুত্বপূর্ণ কেস? আমি তো জানতাম আমার ভাই একাই 100। তার কোন রকমের হেল্প লাগে না। অবশেষে এই সিতারা আদিলের হেল্প লাগলো তোমার। লিসেন সিতারা, কেসটা কোন সাধারণ নয়, এটা ক্ষমতার। যেখানে আইন অপরাধীদের শাস্তি দেওয়ার কথা, সেখানে আইন তাদের দাস হয়ে বসে আছে। আর সেই দাসত্বকে কাটানোর জন্য তুমি আমাকে নিয়ে এসেছো? আগে ব্রেকফাস্ট করবি চল। না, আগে আমি তোমার আসামিদের দেখব। কারা আমার ভাইয়ের ঘুম হারাম করে রেখেছে। তালহা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে তাকে নিয়ে গেল। কেননা সে জানে এই মেয়ে যতক্ষণ না জানবে ততক্ষণ তার মাথা খাবে। তারা চলে গেল তালহার সেই সিক্রেট রুমে, যেখানে সকল তথ্য রাখা হয়েছে। কিন্তু ঘরে প্রবেশ করতেই সিতারার পা থেমে যায় সামনের বোর্ডে টানানো ছবি দুটো দেখে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ছবির দিকে। এদিকে পাশে দাঁড়িয়ে তালহা তাকে বলছে, সিতারা, এখন তুই আমার পরিবর্তে এসিপি হবি। তুই সিস্টেমের ভিতর থেকে আর আমি সিস্টেমের বাহির থেকে লড়ব, বুঝতে পেরেছিস? তার জবাবে বিপরীত পাশ থেকে কোন শব্দ না আসায় সে সিতারার দিকে তাকায়। সিতারার এমন দৃষ্টি দেখে তালহা তার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলে, হেই সেতারা, কোথায় হারিয়ে গেছিস? মুহূর্তে সিতারা মতিভ্রম ছুটে যায়। তড়িঘড়ি করে বলে, ভাই আসলে আমি। তার এমন ইনিয়ে বিনিয়ে কথাবার্তা শুনে মুহূর্তে তালহার ভ্রু কুঁচকে আসে। যেহেতু সে সিআইডি, তাই স্বাভাবিকভাবে তার মনে সন্দেহ চলে আসে। তারা, তুই কি এদের মধ্যে কাউকে চিনিস? সিতারা কোনো ভনিতা ছাড়াই বলা শুরু করে, হ্যাঁ, আর যে কে? এত বড় একজন সুপারস্টার। আমি তো প্রায়শই ওর গান শুনি। কিন্তু ওর পাবলিক ইমেজ এতটা ক্লিয়ার। ও কিভাবে ক্রিমিনাল হতে পারে? তালহা একই সুরে প্রশ্ন করে। আর দ্বিতীয় জন? সিতারা একটা ফাঁকা ঢুক গিলে। সে জানে তার ভাইয়ের থেকে কিছু লুকাতে পারবে না। তাই বলে, আমি যেই ভার্সিটিতে পড়েছি সেই ভার্সিটির সবার ড্রিমবয় ছিল সারহাদ। প্রথম দিন আমি যখন র্যাগিং এর শিকার হই তখন উনি আমাকে বাঁচিয়েছেন। কিন্তু ও ক্রিমিনাল কিভাবে হতে পারে? তারা, এখানে সব সম্ভব। চোখ ঘুরাতেই সিতারার নজর আটকায় আরেকটা ছবিতে। ভাই, এটাকে? আরে একে চিনিস না? ও তো। মুহূর্তে সিতারার মনে পড়ে, আরে হ্যাঁ, এই মেয়েকে তো আমি সোশ্যাল মিডিয়ার অনেক জায়গায় দেখেছি। এটা আরজের ওয়াইফ। এখন তো এই নিউজটা প্রায় ট্রেন্ডিংয়ে চলছে। বিডি এমনই একটা জিনিস পেলে সেটাকে নিয়ে মাতামাতি করবে শুধু। এদের বিয়ে এরা করেছে, কিন্তু মাথা ব্যথা সবার। হ্যাঁ, অনেকেই তো বলছে এরকম ডিজাইনার নাকি আরজেকে ডিজার্ভ করে না। আবার কেউ কেউ তো বলছে আরজে এত সুন্দরী কোয়েক্ট্রেস থাকতে এই রকম একজনকে কিভাবে বিয়ে করেছে। কেউ কেউ তো ওর গায়ের রং নিয়েও প্রশ্ন করছে। তালহা বিরক্তি মাখা দৃষ্টি নিক্ষেপ করল। তুই কি আজকাল এগুলো দেখছিস? না ভাই, আমি তো। তালহা তার কথা কেটে কফির কাপে চুমুক দিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, ভালোবাসা আত্মার সাথে হয়, চেহারা তো শুধু বাহানা হয়।
ভাগ্যের লিখন মিলায় যাকে, মায়ার বাঁধন জোরে তাকে। তালহা তো চলে গেল, কিন্তু তালহার বলা বাক্যটুকু সিতারার কানে এখনো বাজছে। সে কাপা কাপা হাতখানা বাড়িয়ে দিল সারহাদের ছবির দিকে। ছবিটাকে ছুঁয়ে ফিসফিস করে বলে, ইউ আর রাইট ভাই। ভাগ্যের লিখন মিলায় যাকে, মায়ার বাঁধন জোরে তাকে। ডু ইউ স্টিল রিমেম্বার মি মিস্টার সাদ?